টু মাইলস, তো আপনি খালি গুগলে সার্চ করবেন যে কিলোমিটার টু মাইলস এর ফর্মুলাটা কি, কারণ অনেকের ফর্মুলা জানা না থাকতে পারে, জাস্ট ফর্মুলা বসা দিলে এটা হয়ে যাব। তারপরটা কি ছিল যে টেক্স আওয়ার্স অ্যান্ড মিনিট ইনপুট নিতে হবে, দেয় ওটাকে টোটাল কত মিনিট হয়, তাহলে 5 ঘন্টা যদি দেয় 37 মিনিট হয়, তাহলে 5 ঘন্টা সমান সমান 60টা গুণ করে 37 যোগ করলে হয়ে যাব। তারপরে হচ্ছে ক্যালকুলেটর সাম, মানে এদের হচ্ছে এভারেজ আর কি, অনলাইন ইনপুট না এদের সাম আর কি, তো এদের যোগ করে খালি সাম করলে হইব, কমা দিয়ে আমরা দেখছি। তারপর এরিয়া, রেক্ট্যাঙ্গেল এরিয়া নির্ণয় করা সহজ। তো এই প্রবলেমে একজন ভুল করছিলেন, রাতুল ভাই নাকি কে জানি না, খেয়াল নাই কোন একটা, ওই গ্রুপে দিবেন না, টার্গেট ওটাতে দিবেন না, আমাদের গ্রুপটা হচ্ছে D2D লেখা, ওই গ্রুপটা আমাকে, যত সমস্যা হয় ওই গ্রুপে দিবেন অথবা পার্সোনাল আমাকে দিবেন, ঠিক আছে? তবে গ্রুপে দিবেন, গ্রুপে দিলে সবার জন্য এটা উন্মুক্ত থাকবে, সবাই অন্যরাও হেল্প করবেন একে অন্যকে। ওকে, তাহলে দেখেন, আর আমি হচ্ছে আমাদের আগের ব্যাচে কয়েকজনকে অ্যাড করে দিব, ওরা তো এগুলা করছে, ওরা আপনাকে ভুল ধরে দিবি, যে কোনো ভুল হলে আপনারা লিখলেই সমস্যার সমাধান সাথে সাথে পাবেন, সমস্যা নাই। আমি তাদেরকেও অ্যাড করে দেবো গ্রুপে, ওরা আপনাকে হেল্প করতে পারবে আরো। এখন দেখেন, এই প্রবলেমটা কি কারো কোনো সমস্যা আছে? এই যে সেলসিয়াস টু সেন্টিগ্রেড টু ফারেনহাইট। না ভাই, সমস্যা ওকে, নাই। তাহলে তো ভালোই, তাহলে এখানে যদি সমস্যা ভাই না থাকে ভাই। সবই মানে সোজা, মানে অনেক সোজা ছিল, কিন্তু আমাদের মানে আজকে মানে একটু সমস্যা হয়েছে শুধু লিঙ্কটা এক করার জন্য, আমার বিশেষ করে স্পেসিফিক ভাবে সমস্যা হয়েছে। এছাড়া সবগুলো সহজ ছিল, মানে প্রোগ্রাম গুলো আগে পারতাম। হ্যাঁ, প্রবলেম গুলো আজকে সহজই ছিল আর কি। তো দেখ, আমরা নতুন একটা টপিক শুরু করতে যাই আজকে। তো গতকালকে আমরা শিখছিলাম হচ্ছে বেসিক কিভাবে শুধুমাত্র ইনপুট নেয় এবং কিভাবে আউটপুট দেয়, তারপরে বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ করছে, এর বাইরে আমরা তেমন কিছু করে নাই। তো আজকে আস্তে আস্তে আমরা ভিতরে দিয়ে যাবো। আজকে প্রথমে আমরা শিখবো হচ্ছে অপারেটর। তো অপারেটর জিনিসটা কি বলেন তো? যার নিজের কোনো ভ্যালু নাই কিন্তু অন্য মানকে পরিবর্তন করে পারে তাকে অপারেটর বলে। এটা নিজের কোনো ভ্যালু নেই, এটা আসলে এরকম না বিষয়টা। অপারেটর জাস্ট খালি সিম্পল একটা সিম্বল, আর কিছুই না। অপারেটর জাস্ট হচ্ছে একটা সিম্বল ছাড়া আর কিছুই না। ভাই আমি এরকম ভাবে মনে রাখছি ভাই, মনে করেন যে দুইটি অপারেন্ড থাকে, যে এ আর বি, তাহলে এ আর বির একটা ভ্যালু থাকতে পারে, কিন্তু যুগের তো কোনো ভ্যালু নাই, তার মানে যুগ এ আর বির দুটা মানকে একসাথে করে পরিবর্তন করতে পারে। এই জন্য বললাম যে যার নিজের হ্যাঁ, কোনো ভ্যালু নাই। ওটা ঠিক আছে, ওটাও হতে পারে। তো অপারেটর আসলে আমরা জীবনে বহুত ইউজ করছি, যেমন হচ্ছে ধরেন যে যোগ বিয়োগ গুণ ভাগ, এরা প্রত্যেকটা এক একটা হচ্ছে অপারেটর। অপারেটর কাজটা কি, যে এর পাশে দুই পাশে দুইটা নাম্বার বসবে, এ এবং বি, মাঝখানে যদি যোগ থাকে তাহলে এদের দুইটা শুধুমাত্র কাজ করে, যেটা অপারেশন করার পর যেটা রেজাল্ট আসবে ওই রেজাল্টটা দিবি। তো এই যে দুই পাশে দুইটা আছে, এই দুইটার একটা নাম আছে, এই পাশে যে আছে এটার নাম হচ্ছে আপনার অপারেন্ড, এদেরকে বলা হচ্ছে অপারেন্ড। আর অপারেটর হচ্ছে মাঝে যে থাকে, তাহলে দুইটা অপারেন্ডের মাঝখানে যে বসে ওইটা একটা অপারেটর। আর অপারেটর কাজ কি, ওই যে দুইটার মাঝখানে বসে ওর যে হচ্ছে কার্য করা, মানে অপারেশন বা রেজাল্ট দেওয়ার আছে, ওই রেজাল্টটা দেওয়াই কাজ। তো অপারেটর যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় আসি, অনেক রকমের অপারেটরকে ভাগ করা হয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যদি আমরা বলি, এটা একটু জুম আউট করি। হুম, যদি আমরা অপারেটরে ভাগ করি, তো প্রথমে একটা অপারেটর আছে, সেটাকে বলা হচ্ছে আপনাদের এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক নাম শুনে বোঝা যাচ্ছে এটা আসলে কি কাজ করে। এরিথমেটিক অপারেটর মূলত হচ্ছে আমাদের গাণিতিক যে অপারেটর গুলো আছে, মানে যেমন আছে যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, তারপর হচ্ছে আমাদের ভাগ আছে, আর আরেকটা স্পেশাল কিছু আছে হচ্ছে এটা মডুলাস। এগুলা মূলত হচ্ছে আমাদের গাণিতিক অপারেটর। এর মাঝখানে দেখেন যোগ বিয়োগ গুণ, এগুলা নর্মাল, এগুলা নিয়ে কোনো কথা বলার দরকার নেই, কারণ এগুলা 5 গুণ 5 হয়, এটা 25, এটা আপনারা জানেন। 10 থেকে 20 থেকে 5 বিয়োগ করলে 15 হয়, এগুলো আপনি জানেন। তো যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে, এই গুণ নিয়ে কথা নাই, কিন্তু ভাগ নিয়ে অল্প একটু কথা আছে, বেশি কিছু না, অল্প একটু কথা আছে। আসলে সিম্পল একটা টার্মে মনে রাখবেন, আর কিছু না। এটা নাইলে গুলাই ফেলবেন, যদি সিম্পল টার্মে মনে না রাখেন তাহলে এটা গুলাই যাবেন। ভাগের বিষয়টা, সিম্পল টার্মটা কি, সিম্পল টার্ম এটাই, যদি আমরা কোন একটা ইন্টিজারকে যদি আমরা ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে এর ভাগফল যেটা আসবে সেটা অবশ্যই ইন্টিজারই হবে। জাস্ট এটা মনে রাখবেন, যদি দুইটা সংখ্যা ইন্টিজার হয় তাহলে ভাগফলটাও ইন্টিজারই হবে। এছাড়া বাকি সব ক্ষেত্রে ভাগফলটা ফ্লোট বা দশমিক আসবে। সব ক্ষেত্রে কি, ধরেন যে ফ্লোট আছে, উপর কাটা ধরেন দশমিক আছে 2.5, নিচেরটা ইন্টিজার 17, তারপর রেজাল্টটা দশমিকে আসবে। উপরে ধরেন যে আছে ফ্লোট, আর একটা নিচে আছে ধরেন যে ফ্লোট, যে উপরে একটা ইন্টিজার নাম্বার নিচে একটা ফ্লোট, তখনও রেজাল্টটা ফ্লোট আসবে। সো এর বাইরে মানে ইন্টিজার আর ইন্টিজার এর বাইরে যা আছে সব ক্ষেত্রে রেজাল্টটা পুরোটা আসবে, এগুলোর কোনো চিন্তা নাই। কিন্তু যখন আপনি ভাগ করবেন, এই ভাগের ক্ষেত্রে যদি দুইটাই যদি আমার ইন্টিজার নাম্বার হয়, তাহলে রেজাল্টটাও আসবে ইন্টিজার নাম্বার। এটা যদি উদাহরণের কথা বলি, ধরেন যে আমরা যদি লিখি
10 ডিভাইড বাই 4, তাহলে 10 ডিভাইড বাই 4 লিখলে কত আসার কথা? 4 দোকানে 8, 2.5 মনে হয় না? জি ভাই। দেখেন 10 ডিভাইড বাই 4 যদি দিই তাহলে আমাদের আসার কথা ছিল হচ্ছে 2.5, কিন্তু দেখেন 10ও একটা ইন্টিজার নাম্বার, 4ও একটা ইন্টিজার নাম্বার, তাহলে এদের যে রেজাল্ট আউটপুটটা আসবে সেটা অবশ্যই ইন্টিজার আসবে। তাহলে 2.5 যদি আমরা ইন্টিজারের কথা বলি তাহলে আসার কথা হচ্ছে 2, কিন্তু আসার কথা ছিল 2.5। এই একটা সমস্যা আছে, মানে ইন্টিজারকে যদি আমরা ইন্টিজার দিয়ে ভাগ করি। তো এটার সমাধান কি হতে পারে? এটার সমাধান হতে পারে এরকম লিখতে পারি আমরা, 10 1.0 দ্বারা গুণ করে দিতে পারি, দিয়ে যদি 4 ভাগ করি, দেখেন 10 যদি 1.0 দ্বারা গুণ করি মানের কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু 1.0 একটা দশমিক সংখ্যা, তার মানে এটা হয়ে যাবে 10.0 আলটিমেটলি ডিভাইড বাই 4, তখন আমাদের রেজাল্টটা 2.5 আসবে। মূল কনসেপ্টটা সবাই বুঝছেন? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে মেজবা ভাই। জি ভাই বুঝছি। ওকে, সো আমরা একটা নতুন ফাইল দেখেন, এই সফটওয়্যার নিয়ে তার সমস্যা ছিল, হ্যাঁ এই করেন নাই, এর সাথে আমি পরে দেখতেছি এর লগে। তো আমাদের ধরেন সেকেন্ড ক্লাসের একটা আছে .c ফাইল আমরা নিয়ে নিলাম। তো দেখেন আমরা আবার বেসিক ক্লাসটা আগে যা যা শিখছি ওটা আজকে রিপিট করি। আমাদের প্রোগ্রামে অনেকগুলো ফাংশন থাকতে পারে, এর মধ্যে অন্যতম একটা ফাংশন হচ্ছে মেন ফাংশন। মেন ফাংশনটা কেন ইউজ করা হয়? কারণ প্রোগ্রাম যে কই থেকে শুরু হবে এটা দ্বারাই বোঝা যাচ্ছে মেন ফাংশন। মেন ফাংশন উপরে থাকলে উপরে থেকে শুরু হবে, মেন ফাংশন যদি আরো ভিতরে লিখি সেখান থেকে শুরু হবে। মেন ফাংশন যেখানে পাবে প্রোগ্রাম ওখান থেকেই শুরু হবে, এই জন্য মেন ফাংশন। এখন মেন ফাংশনের মধ্যে আমরা ইউজার থেকে ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমাদের একটা হেডার ফাইল লাগে। সেই হেডার ফাইলটা আমাদের কোডে ইনক্লুড করা লাগে, নাম হচ্ছে এ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এটা হচ্ছে আমাদের একটা হেডার ফাইল, এটা হচ্ছে বেসিক কোড। এবং বেসিক কোডের কথা বল আমি যেটা বললাম, ধরেন যে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে 10 আর একটা ইন্টিজার বি, ধরেন যে আছে 4। তো আমি এখন যদি দিই ইন্টিজার সি ইকুয়াল টু, যদি আমি এ ভাগ বি দিই, তাহলে তো আমাদের রেজাল্ট বেশ কয়েকটা জায়গা চেঞ্জ করা লাগবে। আস্তে আস্তে আমরা আসি। পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি দেওয়ার পর আমরা এখানে সি দিলাম। এখন দেখেন এখানকার কনসেপ্টটা তাহলে কি দাঁড়ালো, যে এ এর মান 10, বি এর মান 4, এও একটা ইন্টিজার ভ্যালু, বিও একটা ইন্টিজার ভ্যালু, ভাগ করলাম, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কিন্তু আমরা যে থিওরিটা জানলাম যে ইন্টিজারকে ভাগ যদি ইন্টিজার দিয়ে দিই তাহলে ভাগফলটা ইন্টিজারে আসে। তো এটা যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো, দেখেন রান করছি আমাদের রেজাল্ট আসছে 2, কিন্তু এটা আলটিমেট আসার কথা ছিল 2.5। কেন আসে নাই? কারণ এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার। আমরা করতে পারি কি, একটাকে ফ্লোটে কনভার্ট করতে পারি, ফ্লোটে। এখন একটা ইন্টিজার একটা ফ্লোট নাম্বার, এবার যদি রান করি দেখেন তারপরও 2 আসছে। এখন আমাকে বলতে পারবেন এই দুইটা কেন আসলো? আমাদের একটা নাম্বার তো ফ্লোটে আছে কিন্তু 2 আসছে, এটা কেন আসছে? কি ভাই ওই যে ভাই ওইখানে টাইপটা ইয়া তো দিতে হবে, ফাংশন না জানি কি বলে, এলএফ বা এফ দিলে হবে প্রিন্ট এফে। ওকে, আমরা ওটাও করি। দেখেন আমরা এখানে এফ দিই, কারণ ফ্লোট যেহেতু আমরা ধরেন যে এফ ই দিলাম, এল এফ আর এফ, আমরা এফ ভাই, দিলাম। ভাই সির মাঝে দিতে হবে, এই যে ফ্লোট দিতে হবে সির মাঝে। এবার দেখেন তারপর সব আসছে 0 0 0, আউটপুট কিন্তু ঠিক আসে নাই। এর কারণটা আমি আপনাদেরকে বলি। দেখেন এখানে আমি ভাগ করতেছি 10 ডিভাইড বাই বি এর মান, যেহেতু ফ্লোট দিয়েছি তার মানে এটা ধরেন 4.0, এটা আমার একটা দশমিক মান। এখানে আসার কথাও ছিল আমাদের 2.5, কিন্তু দেখেন এই যে আমাদের প্রডিউস হয়েছে ফ্যাক্টরি উৎপাদন হয়েছে 2.5, কিন্তু ফ্যাক্টরি থেকে উৎপাদন হওয়ার পর ওই মালটা যে ট্রাকে করে আমি নিয়ে যাচ্ছি ওই ট্রাকটা ইন্টিজার। তো ইন্টিজার টাইপের ট্রাক কখনো আমাদের ফ্লোট টাইপের জিনিস নিয়ে যেতে পারবে? না না ভাই। না তাহলে ভাই। তাহলে আমাদের যে ট্রাকটা আর কি, যে আমাদের জাত মাল নিয়ে যাবো ওইটাও আমাদের কিসে হওয়া লাগবো? ফ্লোটে হওয়া লাগবো। এবার যদি আমাদের কোডটাকে রান করি তাহলে দেখেন রেজাল্টটা সুন্দরভাবে চলে আসছে 2.5। বুঝছেন সবাই? জি ভাই বুঝছি। জি তো ভাই। আলটিমেটলি এখানে যদি আমি ইন্টিজারও লাগতাম তাও কিন্তু দেখেন এবার কি আউটপুট ঠিকঠাক আসবে? এখানে যদি ফ্লোট দিচ্ছি তারপরে কিন্তু ঠিক আসবে না। কেন আসবে না বলতে পারবেন? আমি তো এখানে ফ্লোট দিছি। ভাই ওই যে দুইটা ইনপুট যে দুইটা নিছেন ওই দুটাতে ইন্টিজার নিছেন ওই জন্য। হ্যাঁ,
তো দেখেন আগের বার কি সমস্যা ছিল, যে আমার ফ্যাক্টরের 2.5 উৎপাদন হয়েছিল, কিন্তু যে টাকে করে নেওয়া যায় ওই টাকটা ছিল ইন্টিজার, এই কারণে সে নিয়ে যেতে পারতেছে না। কিন্তু এবার যে ঘটনা ঘটছে, আমার ফ্যাক্টরিতে উৎপাদনই হয়েছে আমাদের 2, কারণ কি ইন্টিজার ভাগ ইন্টিজার, উৎপাদন হয়েছে 2। কিন্তু এটা যতই প্লট হোক, সে তো আর হচ্ছে ফ্যাক্টরি যা উৎপাদন হয়েছে তাই তো নেওয়া যাবে, 2 উৎপাদন হয়েছে, সে তো 2 তো নেওয়া যেতে পারবে, এ তো আর আমার নেওয়া যেতে পারবো না, বুঝছেন? এই কারণে 2 জায়গাতেই সমান হওয়া লাগবে। তো এখানে আমরা ইন্টিজার রাইখাও যদি কাজ করতে চাই, জাস্ট খালি 1.0 দ্বারা গুণ করব, তাহলে 1.0 একটা ফ্লোট ভ্যালু, তার মানে আলটিমেটলি পুরো টোকা ফ্লোট হয়ে গেছে। এখন রেজাল্টটা ঠিকঠাক ভাবে আসবে। এটা 2.5, বুঝছেন সবাই? ক্লিয়ার? এই যে ভাগটা 1.0 এই পয়েন্ট এটা একটু বোঝাই দিতেন। 1 সেকেন্ড আরেকবার দাঁড়ান, আমি যাচ্ছিলাম ডিপ্লিতে, এখানে আউটপুট দেখা বারবার ঝামেলা হচ্ছে, এই বারবার আর একটা উইন্ডো ওপেন হচ্ছে, তো এখান থেকে বারবার টাইনি আনা লাগতেছে আমাকে। এটা কি আপনারা এখানেও কোড করতে পারেন, রেপ্লেটা কোড করা খুব ভালো, এটা খুব সুন্দর। এখানে অনেক রকমের সমস্যাটা উড়াই দেখাই দেয়। কিরকম সমস্যা, ধরেন যে কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মানে নর্মাল হিসাবে ওই ভেরিয়েবলটা যদি আমি ইউজ না করি তাহলে কোড ইরোধ দেয়। আসলে বাস্তব ক্ষেত্রে এরকমই হওয়া দরকার, যে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন ইউজই করেন নাই, তখন কিন্তু সমস্যা। আচ্ছা এফসি থেকে যাই, এই জন্য আমি রিপ্লেটা করে ট্রাই করি, কারণ কোডে ছোট খাটো একটু জ্বালা, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইউজ করে নাই, লগে লগে এরর দিয়ে দিবি, এই ধরনের জিনিসগুলো খুব ভালো, মানে প্র্যাকটিসের জন্য, শেখার জন্য। তো আমরা শুরু করি এখান থেকে। ওকে, এই কোডটা নিয়ে আসি। আপনারা এখানে ভিএস কোডে করতে পারেন, সমস্যা নাই, ভিএস কোডে করতে পারেন, তবে আমি রিপ্লেটাই করার ট্রাই করি এখন থেকে, কারণ ভুল ছোটখাটো প্রথম থেকে ভালো প্র্যাকটিস থাকা দরকার। এখন ধরেন যে এরকম, যে আমি একটা ভেরিয়েবল ইউজ করলাম না, ধরেন যে আমি এ ইউজ করছি, বি ইউজই করে নাই, তো এটা যদি রান করি তাহলে দেখেন একটা ইরোর দেয়া দিবি। আচ্ছা ইরোর দেয়নি, আচ্ছা ধরে এভাবে যদি বি রাখি তাহলে ইরোর দেয় মেবি। হ্যাঁ দেখছেন ইরোর দেন দিছে, কারণ কি বি ডিক্লেয়ার করছি কিন্তু বি কোনো ইউজ করি নাই। তো এরকম ধরনের প্র্যাকটিসের লাগে আর কি, যে ভুল হলে হলো। যাই হোক, আমরা যেখানে ছিলাম ওখানে ভাই থাকি। কইতে দেই নাই তো ভাই। দেখেন নাই, না, এই যে দেখেন আমি একটা বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেখেন বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কিন্তু কোথাও কি ইউজ করছি বি? না ইউজ কই করে নাই। না। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে দেখেন এখানে ডান পাশে একটি ইরোর তখন দিল, এখন দিচ্ছে না। দেখ অনেক সময় ইরোদ দেয়, ওটা ওটা আপনাকে দরকার নেই, আপাতত থাক। ইরোদ যেহেতু দিল না, অনেক সময় দেয় আর কি, আমি একদিন ট্রাই করছিলাম। তো আমরা আমাদের মূল কাজে আসি, যেখানে আমরা ছিলাম, যেটা কোনটা বুঝেন নাই জানি ভাই বললেন একজন। এই যে 1.0 এটা দিয়ে কিভাবে হলো? হ্যাঁ, 1.0 হলো কি, দেখেন আমার এখানে আছে 10, এটা একটা ইন্টিজার ভ্যালু, আর নিচে আছে বি, বি এর মান হচ্ছে 4। তো যখন আমি 1.0 দ্বারা গুণ করব, তার মানে 1.0 একটা তো ফ্লোট ভ্যালু, তাহলে 1.0 দ্বারা যদি কাউকে গুণ করি, তাহলে দেখেন কাউকে যদি আপনি 1 দ্বারা গুণ করেন, 10 এককে 10, 20 এককে 20, কাউকে যদি 1 দ্বারা গুণ করেন তাহলে মান কি চেঞ্জ হয়? না ভাইয়া। না, না চেঞ্জ ভাই। হয় হয় না। এই কারণে দেখেন আমরা 1.0 দ্বারা গুণ করছি, তো 1.0 একটা ফ্লোট ভ্যালু, এই কারণে দশক যখন 1.0 দ্বারা গুণ করছি তাহলে এটা হয়ে গেছে আমাদের 10.0, আর নিচে আছে 4, তাহলে 10.0 একটা কি ভ্যালু, ফ্লোট ভ্যালু না? তাহলে এবার দেখেন ফ্লোট কিন্তু তাদের ভাগ করলে আলটিমেটলি তো আমার রেজাল্টটা ফ্লোটেই হবে, আর এখানে রাখছিও ফ্লোট, এই কারণে তখন ঠিকঠাক আসছে। জি ভাইয়া বুঝছি। ভাই উপরে যে একটা ইন্টিজার আর একটা ফ্লোট আছে, আমরা যদি একটাকে ফ্লোট করে দেই তাহলে কি আমাদের ফ্লোট নাম্বার আসবে না? হ্যাঁ আসবে তো, আমাদের মেন টার্গেট তো এটা, যে কোনো একটা যদি প্লট করি তাহলে আউটপুট ঠিকঠাক আসবে। এবং দেখেন এখানে বাদ দিয়ে দিলাম, দেখেন একটা ইন্টিজার একটা প্লট, এবার যদি রান করি ঠিকঠাক ভাবে আসবে 2.5। বুঝছেন কি, মানে আমাদের আলটিমেটলি ইন্টিজার ইন্টিজার হওয়া যাবে না, যে কোনো ভাবে হোক একটাকে ভাগ করার সময় একটাকে আমাকে প্লটে নিতেই হইব। এখন 1.0 দ্বারা গুণ করে প্লটে নিতে পারেন, অথবা ইনিশিয়াল অবস্থাতে প্লট করে দিতে পারেন, দুইটার যে কোনো একটা করলে হবে। বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই ওকে। আপনি যে 1.0 দ্বারা গুণ করলেন, মানে প্রোগ্রামে তো একটা ইন্টিজার টাইপ কিংবা একটা টাইপের ডাটা রাখলে ওইটাকে আগে একটা কিছুর ভিতরে রাখতে হয়, কিন্তু 1.0 তো কোনো কিছুর ভিতরে রাখলেন না, ওভাবে না, ঘোষণা করে দিলেন। রাখা লাগবে না তো। দেখেন এখানে যদি আমি ইয়া দিই, যদি 4 দিই, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, দেখেন তো 4 × 10 = 40 / 10, তাহলে আলটিমেটলি আমার আউটপুট আসার কথা 10।
এখানে 10 আসছে। আর এখানে তো একটা সংখ্যা, সংখ্যা আসলে কোনো কারোর মধ্যে রাখার দরকার না। আমি তো ডাইরেক্ট এরকমও করতে পারতাম যে 10/4, কিন্তু ভেরিয়েবল রাখি কি যে ভবিষ্যতে যদি কাজে লাগে। এখন তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে না, তাই আমরা নরমালি ভাবে রাখতে পারি আর কি। এখানে 10/4 যদি 4 দিই তাও কাজ করবে, কিন্তু আসবে কত 2। কিন্তু যদি এটাকে যদি আবার 1.0 দ্বারা গুণ করে দিই তাহলে বাকি ঠিকভাবে আসবে। এখন 2.5। এখানে আপনি নরমাল সংখ্যাও দিতে পারবেন, আবার ভেরিয়েবল ইউজ করতে পারেন। কিন্তু ভেরিয়েবল ইউজ করে কি, কারণ আমরা ইউজার থেকে ইনপুট নিই, এভাবে তো আর 10 লিখি না। কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার যদি করি, এখন যদি ইউজার থেকে এই ডাইরেক্ট যদি 10 লিখি তাহলে তার যেমন 10 আর 4 হবে। আর ইউজারের থেকে যদি আমরা ইনপুট নিই তাহলে ওটা তো কাউকে রাখা লাগবে, এই কারণে আমরা ভেরিয়েবল ইউজ করতেছি আর কি। বুঝছেন? বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে দেখেন যোগ বিয়োগ গুণ গেল, আমরা পড়তেছিলাম এরিথমেটিক অপারেটর। তো এরিথমেটিক অপারেটরের মধ্যে ছিল আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। তো ভাগ পর্যন্ত গেল, আরেকটা তার সাথে আছে হচ্ছে আমাদের মডুলাস। এখন আমরা মডুলাস সম্পর্কে জানি। দেখেন মডুলাস মানে হচ্ছে আপনার ভাগ শেষ। যেমন ধরেন যে আমি যদি 10 কে ভাগ দিই এই 4 দ্বারা, তাহলে কি হয়, 4 দোকানে 8, ভাগ শেষ কত আমাদের 2। আমি যদি 15 কে যদি আমি 3 দ্বারা ভাগ দিলে তো সবই হবে, 4 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখেন 4 4 16, 3 4 12, ভাগশেষ দেখেন 3। আমি যদি 17কে 4 দ্বারা ভাগ করে দিই তাহলে 4 4 16, ভাগশেষ কত 1। দেখছেন, মানে সব দিয়ে যত ভাগশেষ, এখানে রিমাইন্ডার কি যে ভাগশেষটা, এই ভাগশেষ পাওয়ার উপায় হচ্ছে আপনাদের মডুলাস। আমি যদি 10কে 4 দ্বারা মডুলাস করি তাহলে আমি কত পাবো আউটপুটে? 2 2 পাবো। 2 পাবো। 15কে যদি 4 দ্বারা করি তাহলে 3 পাবো, আবার 17কে যদি 4 দ্বারা করি তাহলে 1 পাবো। তার মানে যদি কোনো কিছুর একটা অবশিষ্ট অংশ পাইতে চান তাহলে আমাদের করা লাগবে এই মডুলাস করা লাগবে। এখানে আরেকটা ট্রিক্স আছে, যেমন ধরেন যে আমি যদি 16কে 4 দ্বারা ভাগ করি তাহলে 4 4 16, ভাগশেষ কত পাবো? 0। শূন্য। হ্যাঁ, তারপর দেখেন আমি যদি 21কে 7 দ্বারা ভাগ করি, দেখেন 3 7 21, ভাগশেষ কত 0। এখান থেকে কোনো কিছু একটা ক্লু পাচ্ছেন, কোনো কিছু বুঝতে পারতেছেন? জি ভাই। কি ক্লু বলেন তো? এখানে পুরো জিনিসটা, পুরো সিনারি এখানে যা আঁকাইছি এটার উপর ডিপেন্ড করে বলেন তো যে কোনো একটা হিন্টস পাচ্ছেন কিনা যে এই জিনিসটা আসলে এরকম হচ্ছে। কখন কখন আমরা ভাগশেষ 0 পাচ্ছি? দেখেন কোন একটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা এটা আমরা বুঝতে পারি যদি ভাগশেষ 0 হয়। দেখেন 16কে 4 দ্বারা ভাগ করা যায় এই জন্য ভাগশেষ 0, 25কে 5 দ্বারা ভাগ করা যায় এই জন্য ভাগশেষ 0, 15কে 4 দ্বারা ভাগ করা যায় না এই জন্য ভাগশেষ 3, 21কে 7 দ্বারা ভাগ করা যায় এই জন্য ভাগশেষ 0। তার মানে কোন একটা সংখ্যাকে যদি আরেকটা সংখ্যা দ্বারা মডুলাস করি, করার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে বুঝবো কি ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ যায়, তাই না? জি জি ভাই। তো এখন আসি ভাগশেষটা আমরা কোডের মধ্যে দেখি যে আমাদের এ ছিল আর বি ছিল। এখন ভাগশেষের তো ইন্টিজারের সংখ্যা হবে, ভাগশেষ কখনো দশমিক হয় না। তো এখন যদি আমরা 10 মডুলাস না দেয় এ ভাই দিই, এ মডুলাস বি দিই। এবার দেখেন আমি দিয়েছি কি এ মডুলাস বি, দেওয়ার পর আমাদের আউটপুট আসছে, আউটপুটটাকে আমরা প্রিন্ট করে দিই। তো দেখেন এখানে ইন্টিজার হবে, দশমিক সংখ্যার মডুলাস বের করা যায় না, তো এই জন্য এ আর বি দুইটাই আমার ইন্টিজার। এবার এ বি নিলাম, এ কে যদি বি দ্বারা মডুলাস করি তাহলে আমি 4কে 10 দ্বারা মডুলাস করলে ভাগশেষ কত পাবো? 2। বুঝছেন? এই নাম্বারটা যদি আমার 21 হইতো, 21কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো? এই মডুলাস করি তাহলে ভাগশেষ কত পাবো? 1 তো আমরা যদি এবার কোড রান করি তাহলে 1। তো এই মডুলাসের বিষয়টা কি বুঝছেন? এটা কিন্তু বহুত কাজে লাগবে, আমি কয়েকটা কাজ দেখাবো। তো জি নরমালি ভাই, এটুকু, বুঝতে পারছি। নরমালি তো বুঝছেন যে ভাগশেষ বের করি। এখন আমি আপনাকে এটার একটা কাজ দেখাই। একটা কাজ কি, ধরেন যে আপনার কাছে সেকেন্ড ইনপুট নিছে কেউ, ধরেন যে সেকেন্ড ইনপুট নিছে 70 সেকেন্ড, ইউজার থেকে আমরা ইনপুট নিলাম, ইউজার ইনপুট দিল আমাদের 70 সেকেন্ড। তো এখন যদি 70 সেকেন্ড দেয়, আমাকে যদি বলে যে এখান থেকে কত মিনিট কত সেকেন্ড হয় সেটা বলো, 70 না দেওয়া অন্য হতে পারে, 140 হতে পারে। তো 140 সেকেন্ড আমাকে ইনপুট দিল, এখন এটাকে বললো যে 140 সেকেন্ড ইউজার থেকে ইনপুট নাও, নেওয়ার পরে ওটাকে মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করো। তাহলে কি হবে, 140 আমরা ইউজার থেকে ইনপুট নিছি,
তাহলে 140 যদি ইনপুট নিই তাহলে এখান থেকে 140 সেকেন্ড সমান কত মিনিট, এটা আমরা বার করতে পারি কিভাবে? 60 দিয়ে ভাগ দিব। প্রীতম ভাই, প্রীতম ক্লাসে আছেন? প্রীতম ক্লাসে নাই, তো 60 দিয়ে ভাগ দেবো। আচ্ছা রিমন ভাই, জি ভাই, 60 দিয়ে 60 ভাগ দিয়ে, দিতে হবে। হ্যাঁ যদি এখন 60 দ্বারা ভাগ করি তাহলে দেখেন 60 দোকানে 120, তাহলে 120 এদের ভাগশেষ হচ্ছে 20, তার মানে এইখান থেকে বুঝলাম যে দুইটা আসলে কি 2 মিনিট, আর এদের অবশিষ্ট যে 20 তাহলে এটা হচ্ছে 20 সেকেন্ড। তাহলে কি দেখেন তো আমি সেকেন্ড থেকে কত ওখানটা হয় এটা পাই গেলাম না? জি ভাই। তো এখন আমরা এই কোডটাই করি, ধরেন যে ইউজার থেকে আমরা সেকেন্ড ইনপুট নিই, যে ইন্টিজার এস নেওয়ার পরে স্ক্যানএফ করি, স্ক্যানএফ। ভাই মিনিট নেওয়া যাবে না? হ্যাঁ আমরা আস্তে ধীরে যাচ্ছি, মিনিট নেওয়ার পরে আপনি কিসে কনভার্ট করতে যাচ্ছেন? ঘন্টায়? হ্যাঁ ওটাও করা যাবে, সমস্যা নাই, আমরা আস্তে ধীরে আসি। এখন দেখেন আমরা ইউজার থেকে সেকেন্ড ইনপুট নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ফার্স্টে মিনিটে কনভার্ট করবো, যে ইন্টিজার মিনিট। তো মিনিটটা পাবো কিভাবে? মিনিটটা পাবো যদি আমরা এসটাকে 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা মিনিটটা পাবো, তাই না? তো এখন যদি আমরা কোডে মিনিটটাকে আউটপুট দেখি তাহলে দেখেন কোডে আসবি, আমরা সুন্দর করে দেখি যে এত মিনিট আসুক, যেন যে পার্সেন্টেজ জায়গা কত মিনিট হয় সেটা আসুক, এরপরে বাকিটা আসুক। তো এস এর মানে এখন যদি আমরা কোড রান করি তাহলে এস এর মানে ইনপুট চাচ্ছে, আমরা দিলে 140, তাহলে দেখেন 2 মিনিট সুন্দর করে আসছে না? এখন জি ভাই। 2 মিনিটের পর আমি অবশিষ্ট কত সেকেন্ড আছে সেটা পাইতে যাচ্ছি, তাহলে কিভাবে পাইতে পারি? তাহলে অবশিষ্ট ধরেন যে আমি এখানে আরেকটা ভেরিয়েবল দিলাম, দিস তার রিমেইন সেকেন্ড। ওকে, তাহলে দেখেন আমরা এখন রিমেইন সেকেন্ডটা পাইতে যাচ্ছি যে বাকি আর কত সেকেন্ড আছে, তাহলে সেটা পাবো কিভাবে? 140 কে 60 দিয়ে মডুলাস করব। তাহলে দেখেন এস কে যদি আমরা 60 দ্বারা মডুলাস করি তাহলে আমি তো যেটা বললাম যে এখন কোডের এখানে ভাগ করছে 140 ছিল, ওটাকে 60 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 পাচ্ছ, এটা মিনিট। আর অবশিষ্ট বাকি কত সেকেন্ড আছে, বাকি অবশিষ্ট কত সেকেন্ড আছে সেটা পাবো কিভাবে? 140 কে যদি 60 দ্বারা মডুলাস করি তাহলে আমি বাকিটা পাবো না? জি ভাই। তাহলে দেখেন এখানে আমরা সুন্দর করে এবার পিন করি। উষা ভাই আপনার ক্লাসে এত লেট কেন? ভাই গেস্ট আসছিল তো তাই একটু লেট হয়েছে। লেট করা যাবে না, বুঝছেন? জি ভাই। এবার দেখেন এবার যদি কোডটাকে রান করি, এবার আউটপুট দিয়ে 140, তাহলে দেখবেন এবার খুব সুন্দর আসবে যে 2 মিনিট 20 সেকেন্ড আসছে না? তো এখানে একটা জিনিস আছে, অল্প আরেকটা জিনিস বলে রাখি, দেখেন আমি এখানে আবার এক্সট্রা ভেরিয়েবল কেন ইউজ করব? এখানে আমরা চাইলে এক্সট্রা ভেরিয়েবল ছাড়াও করতে পারি, কারণ কি এস এর মানটা এখন আমি চেঞ্জ করতে তো যাচ্ছি যে বাকি সেকেন্ড অবশ্যই যত সেকেন্ড আছে ওটা এস এর মধ্যেই থাকুক। তো আমি জাস্ট খালি এস একবার ডিক্লেয়ার করে আছে, আমাকে নতুন করে ডিক্লেয়ার করা লাগবে না, এখানে আমি ডাইরেক্ট এস লিখে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি যখন করবো তখন এস কে দিয়ে দেবো, কারণ কি দেখেন এস মডুলাস 60, মানে এস এর 60 দ্বারা মডুলাস করার পর বাকি অংশ যতটুকু আছে ওটা আবার এস এর মধ্যে রাখো, তাহলে এস এর মধ্যে তো আমি রাখতেই পারি, তাই না? তাহলে এস এর মানে আগে 120 ছিল, ওটা আপডেট হয়ে বাকি খালি 20 চলে আসবে, হবে না? জি ভাই। দেখেন এটা যদি আমি রান করি এখন 140 এখানে ইনপুট দিই, তাহলে দেখেন 2 মিনিট 20 সেকেন্ড। বুঝছেন কি সবাই? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। তো জি ভাই। এখন ভাই এখন আমরা কোশ্চেন ছিল, বলেন। একটু আগে যে রিমেন সেকেন্ড দুইটা একসাথে দিছিলাম, ওটা যদি স্পেস দিতাম মাঝখানে তাহলে কি হইতো? রিমেইন সেকেন্ড দুইটা একসাথে দিছিলাম বলতে এখানে ভেরিয়েবল কোশ্চেন হইতো না? জি ভাই। হইতো না, ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস দাও না। এই যে এইভাবে এইভাবে সেকেন্ডের যার কথা ওখানে ওখানে এখন যা রাখছে এইভাবে না অন্য কোনো? না না নয় না, প্রথমে যেভাবে করলাম এস এর এখানে, সেকেন্ডের এখানে। আচ্ছা, দাঁড়া, এরকম ছিল, এবার কি? জি ভাই এভাবে ছিল, এখানে যদি স্পেস দিতাম তখন কি হইতো?
স্পেসটা কোন জায়গায়? এই যে রিমেন সেকেন্ড দুইটা তো একটা ওয়াট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এবার যদি আমি সেকেন্ডে দেখেন, আমি ভেরিয়েবলের ক্লাস যখন আমি পড়াইছি তখন কিন্তু বলছিলাম যে ভেরিয়েবলের নামের মাঝে কখনো স্পেস দেওয়া যায় না, বুঝছেন? জি এবার ভাই। যদি এবার যদি দিই তাহলে সুন্দর করে ইরোদ দিবি, কারণ কি ভেরিয়েবল নামটা হচ্ছে ভুয়া, এই দেখেন এখানে ইরোদ দিছে, যে মাঝখানে আসলে স্কোপ দিতে পারবো না। চাইলে আপনি আন্ডারস্কোপ ইউজ করতে পারেন, দুইটার মাঝখানে আন্ডারস্কোপ দিয়ে দিতে পারেন, তাহলে কাজ করবি। এবার যদি রান করি তাহলে কাজ করবি, দেখেন ইরোদ দেয় নাই, তার মানে কাজ করতেছে, বুঝছেন কি? জি ভাই বুঝতে পারছি। আবার আচ্ছা দেখেন, ভাই, হ্যাঁ, এই যে রিমেইন কথাটা কি জন্য ব্যবহার করা হচ্ছে? আর এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল মানে অবশিষ্ট লিখতে পারেন, অবশিষ্ট। এটা একটা ভেরিয়েবল, মানে আপনি বাকি অংশটুকু একটা ভেরিয়েবলে রাখতে চাচ্ছেন। এখন আপনি যে কোনো নাম দিতে পারেন, ভেরিয়েবলের নাম তো আমি বললাম যে যা খুশি তাই হতে পারে, তাই না? ভাই আমি যদি ওইখানে ডিরেক্ট সেকেন্ড দিয়ে দেই তাহলে হবে না? হ্যাঁ, তাই দেখেন আমি বাকি অংশটুকু আমি আবার এস এর মধ্যে রাখতে আসছি, একটু আগে তো আমি দেখালাম। তো আমি যদি এস এর মধ্যে রাখি তাও হবে, যে রাখলাম, তাহলে বাকি অংশটুকু আমার এস এর মধ্যে থাকলো। এবার যদি দেখি 120 140 তাও হবে। আমি ওটা আজকাল দেখানোর জন্য যে আলাদা ভেরিয়েবল রাখতে পারি, আবার সেম ভেরিয়েবলের আপডেট মানটা রাখতে পারি, বুঝছেন? জি ক্লিয়ার? ভাই। জি ভাই। ওকে, এখন আমি আরেকটু এটাকে আরেকটু আমরা আপডেট করি। আরেকটু আপডেট করে বলতে গেলে এবার ধরেন যে আমি এরকম দিলাম যে তুমি সেকেন্ডে ইনপুট নিবা, নেওয়ার পর এবার জাস্ট মিনিট সেকেন্ড, এবার ঘন্টা তো কনভার্ট করবো, যে এরকম যে 5 ঘন্টা 7 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ড না 20 সেকেন্ড করি, 20 সেকেন্ড এরকম করো, তাহলে 5 হচ্ছে 30। ধরেন যে এটার জন্য অনেক বড় একটা সংখ্যা আমরা যদি ইনপুট নিই, নেওয়ার পরে এইভাবে কনভার্ট করা লাগবে, তাহলে আমরা কি করতে পারি? ভাই অনেক এক লাইন করলেই হবে ভাই, অনেক লাইনে। হ্যাঁ, আমরা তো আস্তে আস্তে কঠিনের দিকে যাব। দেখেন, তার মানে এটা ধরেন যে 18,440 এত সেকেন্ড ধরেন যে ইউজার থেকে ইনপুট নিলাম। তো এই সেকেন্ডটাকে ইনপুট নিয়ে আমাদের কাজ হচ্ছে এরকম একটা ফরম্যাটে কনভার্ট করা। ইউজারের থেকে আমরা সেকেন্ড ইনপুট নেবো 18,440 সেকেন্ড, নেওয়ার পর এটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করব, তারপর এটাকে আমরা মিনিটে কনভার্ট করব, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। তাহলে আমরা কিভাবে করতে পারি বলেন? আইডিয়াটা কোড আমরা পড়াইছি, জাস্ট আইডিয়া। প্রথমে হচ্ছে যে মিনিটে কনভার্ট করা লাগবে 60 দিয়ে ভাগ করে। ওকে, এটা একটা দেখেন অ্যাপ্রোচ, একই প্রোগ্রামের অ্যাপ্রোচ অনেক রকম হতে পারে। প্রথম একটা অ্যাপ্রোচ হতে পারে কি, যে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, 1 আওয়ার সমান সমান 1 ঘন্টা সমান 60 মিনিট সেকেন্ড। 36 সেকেন্ড। তার মানে এটাকে যদি আমি 3600 দিয়ে ভাগ করি তাহলে আমি ডাইরেক্ট এক ইয়াতে আমি আওয়ার পাওয়া যাব না? জি ভাই। জি ভাই। এটা আমি অ্যাপ্রোচের কথা বলতেছি, মানে আলাদা আলাদা একই প্রোগ্রাম অনেক করা যায়, এভাবে একটা করতে পারি। আর একটা জিনিস করতে পারি কি, ওই যে ওর যেটা বললো যে আমরা 60 দিয়ে ভাগ করলে এটা আগে মিনিটে হবে। এখন যখন মিনিটে হয়ে যাবি তখন মিনিট থেকে আমি আওয়ারে যাব, কারণ ওই মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আওয়ারে চলে যাবো, তাহলে তো আমার কাজ শেষ, তাই না? দুই রকম ভাবে হতে পারে, বুঝছেন কি? যে ডাইরেক্ট আমরা ঘন্টাতে যেতে পারি, আবার হচ্ছে আমরা আস্তে আস্তে মিনিটও যেতে পারি। তো আমরা কোন অ্যাপ্রোচে যাবো এখন আপনারাই বলেন, যে কোনো একটা অ্যাপ্রোচ আমি দেখাই দিই, বাকি আরেকটা অ্যাপ্রোচ আপনারা করবেন, কোনটাতে যাব? ভাই 60 দিয়ে দাও, 60 দিয়ে ভাই। না ভাই 60 দিয়ে না, ওই যে ওকে, আমরা 300 কত 3400 দিয়ে 34 দেন। বলছেন ওইটা দিবেন। হ্যাঁ 3400টা হ্যাঁ, দিবেন। না ভাই 60 দিয়ে আচ্ছা, দাও। আপনারা 60 দিয়ে হোমওয়ার্ক দিবেন, এখানে হচ্ছে লেডিস ফার্স্ট। তাহলে দেখেন, ভাই সব জায়গায় লেডিস ভাই আচ্ছা দেখেন, 3400টা কিভাবে হইছে আর একটু বললে ভালো হইতো। আচ্ছা দেখেন 36টা হলো এরকম, যে ধরেন যে আপনি কাছে এরকম একটা উদাহরণ দেওয়া যায়, যে ধরেন যে আপনার কাছে বড় একটা জিনিস দেওয়া আছে, তো ওইটাকে একটা এককে কনভার্ট করতে হবে। এককে বলতে কি, আপনাকে ধরেন যে 7,000 মিটার দেওয়া আছে, 7,000 মিটার দেওয়া আছে, এখন আপনাকে বললো যে 7,000 মিটার সমান সমান কত কিলোমিটার হয় এটা বলো। তাহলে যদি 7,000 মিটার সমান সমান কত কিলোমিটার বার করতে হয়, তাহলে এটা কি করতে হবে, যে 1 কিলোমিটার সমান সমান যত মিটার হয় তত দ্বারা ভাগ করলে তো আমি কিলোমিটার পাবো, তাই না? জি ভাইয়া। তার মানে এটাকে যদি আমি 1,000 দ্বারা ভাগ করি, যে 1,000 দ্বারা ভাগ করে, তাহলে দেখেন আমি পাচ্ছি 7, তার মানে হচ্ছে কি এটা আসলে 7 কিলোমিটার। তার মানে যে কোনো জিনিসকে যদি কনভার্ট করতে চাই তাহলে একক দ্বারা ভাগ করা লাগে। যেমন ধরেন যে আপনার কাছে গ্রাম দেওয়া আছে, ধরেন যে 4,4500 গ্রাম। এখন এটাকে বলে, যদি বলে যে এটাকে কেজিতে কনভার্ট করো, তাহলে কেজিতে কনভার্ট করতে সময় আপনাকে কি চিন্তা করতে হবে, যে 1 কেজি সমান কত গ্রাম। তাহলে 1 কেজি সমান 1,000 গ্রাম, তাহলে আমি 1,000 দ্বারা ভাগ করব, এই কারণে আর কি, বুঝছেন?
জি তো এটার ক্ষেত্রেও তাই, যে এটাকে আমাদের সেকেন্ডে দেওয়া আছে, এখন সেকেন্ড থেকে আমরা পেতে যাচ্ছে হচ্ছে আওয়ার। তাহলে সেকেন্ড থেকে আওয়ার পাইতে হলে আমার মাথা চিন্তা এরকম করতে হবে, আমি যেহেতু সেকেন্ড থেকে আওয়ার পাইতে যাচ্ছি, তার মানে আমাকে একক করা লাগবে, তার মানে হচ্ছে 1 আওয়ার সমান কত সেকেন্ড সেটা আমাকে জানা লাগবে। তাহলে এটা তো আমি জানি 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তার মানে এটাকে যদি আমি 3600 দিয়ে ভাগ করি তাহলে আমি ডাইরেক্টলি এখানে আওয়ার পাই যাবো, বুঝছেন কি? জি ভাইয়া। তো 3600 যদি আওয়ারে ভাগ করি তাহলে ভাগে কে পটু, আমি হচ্ছে ভাগে একটু কাঁচা, তো এখান থেকে আমরা 5 দিয়ে গুণ হ্যাঁ যদি 5 দিয়ে করি তাহলে কত আসে দেখেন, 3600 যদি 5 দিয়ে ভাগ করি 18,000 তাহলে 3600 গুণ 18,000 5, তাহলে দেখেন 18,000, তাহলে অবশিষ্ট থাকে কত আমার 440। এই একটা স্টেপ, তার মানে আমি এখান থেকে ডাইরেক্ট পেয়ে গেলাম হচ্ছে 5 আওয়ার। তো এখান থেকে আমি বুঝলাম কি, এই কোডটাকে বুঝলাম, যদি আমি এই যে আমাদের ইউজার যে সেকেন্ড দিছে ওইটাকে যদি আমি 3600 দ্বারা ভাগ করি তাহলে আমি আওয়ার পাবো, তাই না? তাহলে আমি এখানে লিখি যে আওয়ার ইকুয়াল টু এই যে এস যা দিছে ওটাকে আমি 3600 দিয়ে ভাগ করে দিলাম, 3600 দিয়ে ভাগ দিলাম, তাহলে কি আমার আওয়ারের মধ্যে আওয়ার পাইছি না? জি ভাই। তো এখন আমার জি ভাই। তো এখন আমার কি লাগবে মিনিট। এখন যদি আমি মিনিট পাইতে চাই তাহলে আমার কি করা লাগবে বলেন তো? অবশিষ্ট সেকেন্ড গুলা বের করে নিতে হবে। তার মানে আমাকে আগে মডুলাস দিয়ে ভাগ করবে। হ্যাঁ মডুলাস কাকে করব, ধরেন এখন আমার এই যে ভাই এখন দেখেন 18,440 তাকে করব। হ্যাঁ হ্যাঁ আমি এখন বলি দেখেন, তার মানে এখন আমি যদি এই যে 440 লাগবে, কারণ আমি 440 এর যদি আবার কিছু একটাতে ভাগ করি তাহলে আমি মিনিট পাবো, তার মানে আমার এই যে 440টা লাগবে, তাহলে এই যে এই জায়গা থেকে আমি 440 পাবো কিভাবে, এই জিনিসকে যদি আবার 3600 দ্বারা মডুলাস করি তাহলে কি আমি এটা পাবো না? জি না ভাই। অবশিষ্ট সেকেন্ডটা। তো অবশিষ্ট সেকেন্ড আমি দুই রকম ভাবে রাখতে পারি, যে একটা রিমেইন নামে একটা ভেরিয়েবল রাখতে পারি, রিমেইন সেকেন্ড, অথবা এস এর মানে আপডেট করে দিতে পারি, এস ইকুয়াল টু যে এস মডুলাস 3600, ঠিক আছে না? জি ভাই। তাহলে দেখেন, তাহলে এখন কি হলো, তাহলে আমার এস এর মধ্যে কি অবশিষ্ট কত সেকেন্ড, তাহলে এস এর মধ্যে এখন কত 440 আসছে না? আমি যদি এটা যদি প্রিন্টও করে রাখি, কারণ যে আপাতত ওই জিনিসটা বাদ থাকুক, এটুকু যদি আমরা প্রিন্ট করি, ধরেন যে আওয়ার প্রিন্ট করলাম আর এস এর মান প্রিন্ট করলাম, যে এত আওয়ার এত সেকেন্ড আছে আপাতত থাকলো। এখন যদি রান করি 18,400 দিছিলাম না, তাহলে দেখেন 5 ঘন্টা 400 সেকেন্ড আসছে, মানে কোডটা এখন তো ঠিক আছে ঘন্টা। এখন যদি অবশিষ্ট 400 সেকেন্ড কার মধ্যে আছে, আমার এস এর মধ্যে আছে না? জি ভাইয়া। তাহলে এখন দেখেন এই যে 400 সেকেন্ড আমার কাছে আছে, তাহলে আমি এই 400 সেকেন্ড থেকে এখন কি করা লাগবে, এই 400 সেকেন্ড থেকে এখন আমাকে মিনিট পার করা লাগবে। তাহলে মিনিট যদি পাইতে চাই, আমার কাছে সেকেন্ড আছে, মিনিট পাইতে চাই, তাহলে আমাকে কত দ্বারা ভাগ করা লাগবে? 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 দ্বারা ভাগ করলে আমি মিনিট পাবো না? জি ভাই। তাহলে আমরা করি যে ইন্টিজার মিনিট ইকুয়াল টু কিভাবে পাবো, যে আমার এস এর মধ্যে আছে কত অবশিষ্ট সেকেন্ড, এস এর মধ্যে রাখছি 400 সেকেন্ড, এটাকে যদি আমি এখন 60 দ্বারা ভাগ করি তাহলে আমি মিনিট পেয়ে গেলাম। এবার দেখেন আমরা মিনিটটাকে আউটপুট দেওয়া দিই, পার্সেন্ট ডি দেওয়ার পরে মিনিট দিলাম, তাহলে এত আওয়ার এত মিনিট লেখা দিলাম। এবার যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখেন মিনিটটা ঠিকভাবে আসছে, এই সরি 18,400, তাহলে দেখেন মিনিটটা ঠিক হয়ে আসছে যে 5 ঘন্টা 6 মিনিট, কিন্তু সেকেন্ড দেখেন 400 সেকেন্ডে আছে। কারণ কি 400 সেকেন্ডে যে মিনিট যে আমি 7 কনভার্ট করলাম, কনভার্ট করলে কত আসছিল 6, তার মানে হচ্ছে 360, 6 তাহলে 360, এই যে 40, আমি কিন্তু এখনো দেখেন 40-এ কিন্তু কনভার্ট আনি নাই, বাকি অংশটুকু অবশিষ্ট বাইর করি নাই, তাই না? এই জন্য আমার সেকেন্ডটা কিন্তু 400-তে আছে, বুঝছেন কি? তাহলে এখন অবশিষ্ট সেকেন্ড পাবো কিভাবে, সেকেন্ড ইকুয়াল টু কিভাবে পাবো, মিনিটকে মডুলাস করব 60 দিয়ে। মিনিটকে মডুলাস করবো না কাকে, দেখেন এই জায়গাতে একটু লক্ষ্য করেন, এই জায়গাটা আমার হচ্ছে না ভাই সেকেন্ড, এস কে মডুলাস করব এস কে। এই জায়গা ছিল আমার সেকেন্ড, এটা আমার এস এর মধ্যে ছিল, আর এখানে আমি ভাগ দেওয়ার কারণে আমি মিনিটটা পাইছি। আর এখন আমার এই অবশিষ্ট দরকার, তাহলে অবশিষ্ট যদি 400 থেকে এই অবশিষ্ট 40 পাইতে চাই তাহলে মডুলাস করতে হবে কত দ্বারা, 60 দ্বারা। 400 কে মডুলাস করতে হবে 60 দ্বারা। তাহলে এস কে এই যে এস এর মানে ছিল 400, এটাকে যদি আমি 60 দ্বারা মডুলাস করি তাহলে আমার অবশিষ্ট মিনিটটা দেখেন এস এর মধ্যে চলে আসছে। আমার কাজ শেষ না? বুঝছেন? জি ভাই। তাহলে মডুলাস কে দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এটা ক্লিয়ার সবার? এখন এটার মধ্যে জি ভাইয়া।
আপনাদের একটা টাস্ক দেওয়া থাকবে, আমি দিয়ে দেবো, সমস্যা নাই। সেই টাস্কটা হচ্ছে কি, এখন আপনারা এরকম করবেন যে আমি একটা টাকা দেবো, ওইটাকে টাকাকে আপনাকে কতটা নোট লাগবে ওইটাতে কনভার্ট করতে হবে। যেমন ধরেন যে আমি দিয়ে দিলাম হচ্ছে 780 টাকা। এখন এটাকে আপনার হাতে এখন নোট আছে, ধরেন যে 1000 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, তারপর 200 নাই, ধরেন 200 টাকা আমরা বাদ দিই, 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 20 টাকার আছে, 5 টাকার আছে, এই 10 টাকার আছে, আর হচ্ছে 5 টাকার আছে, আর 1 টাকার, এরকম ধরনের নোট আছে। এখন আপনাকে বলতে হবে যে এটা আসলে কত টাকার নোট দ্বারা করা সম্ভব, তার মানে কত টাকার নোট লাগবে। তাহলে এটাকে যদি আমি কত টাকার নোটটা লাগবে এটা যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে দেখেন 500 টাকার নোট একটা লাগবেই, 100 টাকার নোট দুইটা লাগবেই, তাহলে হচ্ছে 500 আর 2 700, 50 টাকার নোট একটা লাগবে, 20 টাকা একটা লাগবে, 10 টাকা একটা লাগবে, তাই না? জি ভাই। জি ভাই। তো এই প্রোগ্রামটা আপনারা করবেন, যেখান থেকে আসলে কত টাকার নোট কতটা লাগবে, পারবেন? জি ভাই, এটা তো একদম সহজ। চেষ্টা করি এটা ভাই। হয়তো এটা করবেন যে আসলে একটা ইউজার ইনপুট দিবি, দেওয়ার পর ওকে বলে দিতে হবে যে তোমার 1000 টাকার নোট লাগবে একটা, 1000 টাকার নোট লাগবে শূন্যটা, এভাবে বলে দেবে, কারণ 1000 নোট লাগবে না। 500 টাকার নোট লাগবে হচ্ছে একটা, তারপর 100 টাকার নোট লাগবে দুইটা, তারপর 20 টাকার নোট লাগবে একটা, এভাবে বলে দিবেন। 10 টাকার নোট 78টা নিলেও তো হয়। আমরা উপর থেকে আসবো, ছোট থেকে বড় দেবো না। এখন তো এটা বলতে পারেন যে 1 টাকার নোট আমার 780টা হলেও তো হয়, তাই না? এখন আপনাদের আউটপুটটা দেন যে 1 টাকার নোট আমার 780টা হলে, ওটা থেকে শুধু বাদ দিলেও তো হয়। তাহলে তার প্রোগ্রাম হলো না। আপনি প্রোগ্রাম আসবেন উপর থেকে, যে বড় নোট কয়টা লাগবে, তারপর তার থেকে ছোট নোট কয়টা, তার থেকে কয়টা, কারণ যত কম নোটে করতে পারেন। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, এটা আপনারা কইরা ওই যে নোটের মধ্যে জমা দিবেন, এটা আমি চেক করব। ওকে? ভাই এটা কি আপনার মানে লিঙ্কে থাকবে না যেটা দিবেন? হ্যাঁ, আমি লিংকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো ক্লিয়ার, এটা প্রবলেমটা ক্লিয়ার সবার? মডুলাস তো ক্লিয়ার, তাই না? জি ভাই। জি ভাইয়া। তো মডুলাসের আমি আরেকটা হিন্টস দিই, আরেকটা হিন্ট দিলাম এরকম, যে আপনার ধরেন যে ইয়া দেওয়া আছে, কয়েকটা দিন দেওয়া আছে, যে 5409 এরকম একটা দিন দেওয়া আছে। এই দিনটাকে আপনাকে এভাবে কনভার্ট করতে হবে যে 24 বছর, যত হয় আর কি, 24 বছর 6 মাস, হচ্ছে 6 মাস 7 দিন। তাহলে আপনি কি করতে হবে, এটাকে ফার্স্টে 365 দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনি ইয়ার পাই যাবেন, মডুলাস করলে বাকি দিনগুলা পাবেন। ওই দিনের যদি আবার আপনি 30 দ্বারা ভাগ করেন তাহলে আপনি মাস পাবেন, 30 দ্বারা মডুলাস করলে অবশিষ্ট দিন পাবেন। একই কনসেপ্ট, বুঝছেন কি? তো জি এই দুইটা আপনার টাস্ক। তো এরিথমেটিক অপারেটর এই পর্যন্তই ছিল, যে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, এগুলো মূলত এরিথমেটিক অপারেটর। আরো কয়েকটা আছে এরিথমেটিকের মধ্যে ধরে, আবার ইউনারিও করে অনেক জায়গায় অনেক রকম, নামের সাথে অত কাজ নাই। তো এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো। তো এখন আসি আমরা হচ্ছে অন্য একটা অপারেটর, সেটাকে আমরা বলতে পারি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি আমরা ইউজ করছি। অ্যাসাইনমেন্ট করা মানে কি, কোন একটা মান ইনিশিয়াল করা। দেখেন ইকুয়াল দিলাম না, এটা হচ্ছে মান ইনিশিয়াল করা, যে এইখানকার যা ক্যালকুলেট করে যা মান আসবে ওই মানটা আমার আওয়ারের মধ্যে ইনিশিয়াল করা লাগবে। এই জিনিসটা অ্যাসাইনমেন্ট অপারেটরই করে। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর মনে আছে কি, প্লাস ইকুয়াল আছে, এটাই মূল। এরপর আরো আছে, প্লাস ইকুয়াল আছে, মাইনাস ইকুয়াল আছে, গুণ ইকুয়াল আছে, ভাগ ইকুয়াল আছে, মডুলাস ইকুয়াল আছে। এরপর আমরা যত অপারেটর শিখবো সবগুলোর সাথে ইকুয়াল করা যায়। এখন এইগুলার একটু কনসেপ্ট বলি। এরকম বিষয়টা দেখেন, আমি এক্স ইকুয়াল টু x+10 লিখলাম। এই জিনিসটা আসলে এক্স বারবার লেখার দরকার নাই, আমি ডাইরেক্ট x+=10 লিখতে পারি। x+=10 মানেই x=x+10, মানে এক্স এর সাথে 10 যোগ করে আবার এক্স এর মধ্যে রাখো, x ভাগ ইকুয়াল 10, তার মানে কি এক্স এর যা মান তার সাথে ভাগ করে এক্স এর মধ্যে রাখো। ব্যাপারটা বুঝছেন? জি ভাই। যেমন ধরেন যে এই জাত করছি কি, দেখেন এই জাত আমরা করছি কি s=s মডুলাস। তো এটা আমরা না করে ডাইরেক্ট এরকমই করতে পারি, যে s মডুলাস ইকুয়াল 3600, তার মানে s এর সাথে 3600 কে মডুলাস করে তুমি s এর মধ্যে রাখো। এখনো যদি আমি কোড রান করি তাও ঠিকভাবে কাজ করবে। 18400 দিলাম, তাহলে দেখেন 5 ঘন্টা 6 মিনিট। সেম এই জায়গা তো দেখেন s ইকুয়াল করছি, আমার এত দরকার নাই, আমি এক লাইনে লিখতে পারি s ভাগ ইকুয়াল এত, সরি মাঝখানে ফাঁকা দেওয়া যাবে না, মানে একসাথে থাকবো আর কি দুইটা। আবার যদি কাজ করি তাহলে দেখেন খুব সুন্দরভাবে কোড কাজ করবি। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর কি বুঝছেন? জি ভাই। কিভাবে বুঝছি? ওকে। এরপরে আরেকটা হচ্ছে আপনার অনেক জায়গায় অনেক রকম নাম দেয়, কোনো জায়গায় বলা হচ্ছে আপনার কম্পারিজন অপারেটর, কোনো জায়গায় বলা হচ্ছে আপনার রিলেশনাল অপারেটর। তো যে কোনো একটা নামের সাথে সাথে নাই যে কোনো একটা শিখবেন তাহলে হইব।
ঠান্ডা প্রচুর। দেখেন অনেকগুলো আছে, একটা কোন জায়গায় বলা হচ্ছে রিলেশনাল, কোন জায়গায় বলা হচ্ছে কম্পারিজন। এই বিষয়টার নাম দ্বারা বুঝতে পারতেছি এখানে আসলে কম্পেয়ার বা তুলনা করবি। যেমন ধরেন যে ছোট বড়, তারপরে হচ্ছে সমান কিনা, এই ধরনের গেলাম। এই যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, তারপর হচ্ছে নট ইকুয়াল। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। এখন এখান থেকে ছোটবেলায় শিখে আসছেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে পেটের মধ্যে যে থাকবি সে বড়, তাই না? এখন ধরেন যে এরকম দিলাম যে 5 গ্রেটার দেন 2, এই যে রিলেশনাল অপারেটর, মনে রাখবেন রিলেশনাল অপারেটর আউটপুট সবসময় সত্য অথবা মিথ্যা হয়, এখানে কোনো মান হয় না, 1 0 আর কি। সত্য হলে 1, মিথ্যা হলে 0। এই বিষয়টা এরকমই। তাহলে দেখেন এই যে 5 গ্রেটার দেন 2, তাহলে এটার আউটপুট কি আসবে, ট্রু নাকি ফলস? ফলস। কেন? ট্রু ট্রু। এটা আসবে আসলে ট্রু। কারণ কি দেখেন, আমি জিজ্ঞাসছি, আপনাকে জিজ্ঞাসা করতে যে 5 কি 2 এর থেকে বড়, যেমন পেটের মধ্যে যে থাকবে তাই বড়। এখন যদি এরকম লিখি 2 গ্রেটার দেন 5, এটাও লেখাও যায়, এটা লেখাও কি একই কথাই না? এটাও কিন্তু আমাদের ট্রু। তারপর আমি ধরেন যে দিলাম এরকম যে 3 লেস দেন হচ্ছে 2, এখন বলেন এটা ট্রু নাকি ফলস? এটা ফলস। false। হ্যাঁ, কারণ কি আমি দেখতে পাচ্ছি যে ট্রু আসলে 3 এর থেকে বড়, এটা জিগাচ্ছি কিন্তু না, 3 তো 2 এর থেকে বড় না। এখন কথা হচ্ছে এরকম দি 5 গ্রেটার দেন 5, এটা ট্রু নাকি ফলস? ফলস। এটা ফলস হবে। হ্যাঁ, এটা ফলস হবে। কারণ কি দেখেন, বলতে চাচ্ছে 5 কি 5 এর থেকে বড়, কিন্তু না, 5 তো 5 এর থেকে বড় না, 5 হচ্ছে 5 এর সমান, এই কারণে এটা ফলস হবে। কিন্তু সেম এই জিনিসটা কাজ করবে এই জায়গায়। এখন যদি আমি এরকম দিই 5 গ্রেটার দেন ইকুয়াল 5 দিই, তাহলে এটা কি দাঁড়াবে? এখন ট্রু। এখন প্রশ্ন এরকম দাঁড়াবে যে 5 কি 5 এর থেকে বড় অথবা সমান, বড় না কিন্তু সমান, এখন অথবা সমান, তার মানে এটা হচ্ছে একটা ট্রু। বুঝছেন কি? জি ভাই। তো জি ভাই। অনেক জায়গায় দেখবেন যে এরকম কন্ডিশন দেওয়া থাকবে যে 4 অথবা 4 এর থেকে বড় এই সংখ্যাগুলোর জন্য কাজ করো। তাহলে আমাদের শর্ত হবে কি, 4 অথবা 4 এর থেকে যদি বড় দিচ্ছে, তাহলে ধরুন যে কোনো একটা নাম্বার n নেব। এখন প্রশ্ন হলো এরকম, যদি n 4 অথবা 4 এর থেকে যদি বড় হয়, তাহলে তুমি এই কাজগুলো করো। তাহলে আমাদের শর্ত হবে এরকম যে 4 n দা বড় অথবা যদি সমান হয় 4 এর, এরকম রিলেটেড জায়গাতে আমরা শর্তটা ইউজ করবো। বুঝছেন? তারপর কি ছিল আমাদের, ইকুয়াল ইকুয়াল ছিল। আমরা আসি, দেখেন এগুলা ছিল। তারপর হচ্ছে আমাদের ইকুয়াল ইকুয়াল আছে। ইকুয়াল ইকুয়াল কি সমান কিনা। এখন যদি আমি দিই যে 4 ইকুয়াল ইকুয়াল 4, এটা ট্রু নাকি ফলস? ট্রু। তাহলে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ট্রু, আর এটা হচ্ছে আমাদের ফলস, কারণ 4 3 এর সমান না। কিন্তু সেম দেয়া যদি আমি এরকম দিই, এইটা দেয়া দিই নট ইকুয়াল, তাহলে রেজাল্ট কি বলেন? ফলস। ফলস হবে। কার রেজাল্ট ফল হবে, কার রেজাল্ট ট্রু হবে? উপরেরটা ফলস হবে, নিচেরটা ট্রু হবে। তাহলে দেখেন 4 নট ইকুয়াল 4, মানে 4 4 এর সমান না, আমি জিগাচ্ছি কিন্তু উত্তর হচ্ছে যেমন 4 4 এর তো সমান, কিন্তু আমাকে বলতেছে নট সমান, তার মানে এটা হচ্ছে একটা ফলস, আর নিচেরটা হচ্ছে ট্রু। তো রিলেশন অপারেটর কি বুঝছেন আপনারা? জি ভাই। তো এটার আউটপুট সবসময় 1 অথবা 0ই হয়। আমি ধরেন যে দুইটা নাম্বার লইতে পারি যে a ইকুয়াল 10, এগুলা আসলে এখানে বেশি এক্সেস নাই, যখন আমরা কোড ইফিলস করব তখন দেখবেন এগুলা সব কাজে লাগতেছে। তো এগুলা একটু ভালো করে দেখবেন। এখন ধরেন যে আমি পার্সেন্ট ডি দিয়ে ডাইরেক্ট এখানে করতে পারি, এই গ্রেটার দেন বি দিয়ে দিলাম, তাহলে দেখেন 1 আসছে। কারণ কি এর মান 10, 10 আসলে 4 এর থেকে বড়, এই জন্য ট্রু আসছে। কিন্তু যদি আমি এটা যদি উল্টা দিতাম, তাহলে এটা আমার আসতো ফলস, ফলস মানে হচ্ছে 0। বুঝছেন কি? এই প্রত্যেকটার জন্য সেম কাজই করবি। তো এগুলা আসলে বেশি নাই। তো রিলেশনাল অপারেটর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। এই অপারেশন কি আজকে সব দেখায় ফেলবেন? দেখি কত দূর পারি, দেখাইতে থাকি। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর শেষ গেল। আমরা হচ্ছে এরিথমেটিক অপারেটর জানলাম, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর জানলাম,
তারপর আমরা রিলেশনাল অথবা কম্পারিজন যে কোনো একটা বললে হবে, এটা জানলাম। তো এরপর আমরা আসবো হচ্ছে লজিক্যাল অপারেটর নিয়ে। তো লজিক্যাল অপারেটর কি দেখেন, লজিক নিয়ে কাজ করে যে অপারেটর, এগুলো মূলত হচ্ছে লজিক্যাল অপারেটর। যেমন ধরেন যে এরকম দিলাম যে এ গ্রেটার দেন 5, আবার দিচ্ছে ধরেন যে এ হচ্ছে বি গ্রেটার দেন 5, এরকম হতে পারে। গি গ্রেটার দেন 7 দিলাম। এরকম ধরনের দুইটা শর্ত আছে। এই লজিক্যাল অপারেটর সবসময় কাজ করে আপনার হচ্ছে যে রিলেশন অপারেটর নিয়ে। তো রিলেশন অপারেটর যখন আমাদের একাধিক থাকে, এখন আমি চাচ্ছি যে যদি এই কন্ডিশনও সত্য হয়, এই কন্ডিশনও সত্য হয়, মানে দুইটা যদি সত্য হয় তাহলে কোন একটা কাজ হবে, তখন আমরা লজিক্যাল অপারেটরের মধ্যে একটা অপারেটর আছে এন্ড অপারেটর, এটা ইউজ করতে পারি। যে এটাকে বলা হচ্ছে আপনার লজিক্যাল এন্ড, এটাকে বলা হচ্ছে আমার লজিক্যাল অর, আর এটাকে বলা হচ্ছে লজিক্যাল নট। মূলত এই তিনটা অপারেটর আছে। তিনটা অপারেটর আছে কেমন, এখন ধরেন যে আমি এরকম একটা শর্ত দিলাম, যদি কেউ একজন বাংলাদেশি হয় এবং বয়স 18 বড় হয় তাহলে ভোল্টেজ হবে। তার মানে আমার কন্ডিশন কয়টা, দুইটা। যদি কেউ বাংলাদেশি হয়, মানে একজন পিপলের যদি ন্যাশনালিটি ধরেন যে বাংলাদেশি হয়, আমি এভাবে লিখতে পারি যে ন্যাশনালিটি যদি ইকুয়াল ইকুয়াল যদি আমাদের বিডি হয়, এবং এবং তার যদি বয়স এর যদি 18 থেকে বড় অথবা সমান হয়, তাহলে সে বাংলাদেশে ভোট দিতে পারবে। তাহলে সে ভোট দিতে পারবে। তো এখন যদি কোনো একটা কন্ডিশন মিথ্যা হয়, তাহলে কি ভোট দিতে পারবে? না ভাই। পারবে না। তো এই জায়গাতে আমাদের যদি দুইটা কন্ডিশন সত্য হওয়া লাগে, তখন আমাদের এন্ড সিম্বল ইউজ করবো। এখন ধরেন যে তিনটা কন্ডিশন আমরা ইউজ করতে পারি। যদি কেউ বাংলাদেশি হয় এবং বয়স 18 বয়স হয় এবং সে যদি চাকরিজীবী হয়, মানে চাকরি করে, তিনটা যদি সত্য হয় তাহলে সে ভোট দিতে পারবে। তার মানে কি দেখেন, এই কন্ডিশনও সত্য হওয়া লাগবে, এই কন্ডিশন সত্য হওয়া লাগবে, এই কন্ডিশন সত্য হওয়া লাগবে। যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে আর কাজ হবে না। এই কারণে বিষয়টা এরকম দাঁড়াইছে, যদি এখানে আমরা মাঝখানে এন্ড ইউজ করি, এন্ড করা মানে হচ্ছে সবগুলো যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য। বুঝছেন? জি ভাই। তো এখন আমি হচ্ছে একজনের প্রশ্ন করি, 5 এবং ধরেন যে দিলাম হচ্ছে 4 লেস দেন 8 এবং 9 গ্রেটার দেন 7, এই কন্ডিশনটা পুরো টুকা মিলিয়ে আউটপুটটা সত্য আসবে নাকি মিথ্যা আসবে? উষা আবিবকন। 5-এর থেকে 3 বড়, তার মানে এটা ট্রু। ট্রু। 4 8-এর থেকে ছোট, ট্রু। 9 7-এর থেকে বড়, ট্রু। হুম। ট্রু তাহলে আসবে। দেখেন, তাহলে আউটপুট হ্যাঁ ভাই, দুইটা এন্ড ব্যবহার করতে হবে, ডাবল এন্ড একসাথে। আর যখন আপনারা সিঙ্গেল এন্ড ব্যবহার করেন তখন ওটা বি টু এজ অপারেটর হবে, এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো। তারপর তো আমরা আস্তে আগাইতে থাকি। তার মানে এটা আউটপুট আসবে হচ্ছে ট্রু। এখন ধরো যে কোনো জায়গাতে আমি জায়গাতে একটা ফলস করে দিলাম, যে এই জায়গাতে আমি 14 দিয়ে দিলাম, তাহলে দেখেন 5 10 থেকে বড় ট্রু, 14 8 থেকে ছোট, তার মানে এটা হচ্ছে ফলস। সে আর অত যাবে না, তার আগেই সে আউটপুট দেওয়া দেবে হচ্ছে, আউটপুট হচ্ছে কি আমাদের ফলস। বুঝছেন আপনারা? জি ভাই। তো এরপরে একটা আছে হচ্ছে যে অর অপারেটর। অর অপারেটরের কাছে কি, অর এর কাজ হচ্ছে যে কোনো একটা সত্য হলেই সত্য। যেমন ধরেন যে এরকম একটা শর্ত দিলাম, কেউ আর কারো বয়স যদি 18 থেকে বয়সী হয়, 18 থেকে বয়স হয়, অথবা 18 থেকে বেশি হয়, অথবা ধরেন যে তার স্যালারি 10,000 এই 50,000 টাকা বেশি হয়, তার যদি স্যালারি 50,000 টাকা বেশি হয়, যে কোনো একটা যদি হয় ক্যাডার দেন 50,000, যে কোনো একটা যদি সত্য হয়, তাহলে ধরেন যে আমি তাকে হচ্ছে আহ সে বিয়ে করতে পারে, বাংলা কথা দেখে দিলাম, সে বিয়ে করতে পারবে। তার মানে কি দাঁড়ালো, এই কন্ডিশন যদি সত্য হয়, অথবা এই যে অর, অথবা যদি আমার এই কন্ডিশন সত্য হয় তাহলে সে বিয়ে করতে পারবে। তাহলে এখন যদি ধরেন যে কারো বয়স 17 আর কারো স্যালারি ধরেন যে 75,000, তাহলে সে কি বিয়ে করতে পারবে? হ্যাঁ, পারবে। সে হচ্ছে পারবে। কারণ কি, যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই সত্য। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। বাকিরা? জি ভাই, বুঝছি। স্যার, তো এখন ধরেন যে আমি এরকম দিলাম যে একজন আর দিলাম এরকম 5 গ্রেটার দেন 3 এন্ড 2 লেস দেন 4, এরকম একটা ব্র্যাকেট দিলাম, অথবা দিলাম 4 লেস দেন 3। এখন বলেন তো এটা ট্রু নাকি ফলস? এটা ফলস। এটা ফলস কেন কি দেখি আমরা, যে 5 এর থেকে বড়, ওকে ট্রু।
এবং 2 4 থেকে ছোট, এটা বলা আছে যে 2 4 থেকে বড়, কিন্তু 4 হচ্ছে মানে 4 হচ্ছে 2 এর থেকে বড়। কন্ডিশন সত্য নাকি মিথ্যা? সত্য। ট্রু। তাহলে এখানে মাঝখানে এখন অর আছে, ওকে ভালো কথা, অর থাকলো। এবার 4 3 এর থেকে মানে বলতে আছে যে 3 4 এর থেকে বড় কিনা, না তো 3 তো 4 এর থেকে বড় না, তার মানে হচ্ছে এটা একটা ফলস। এখন আসি অপারেটরে। এখানে আমার একটা এন্ড অপারেটর আছে, তার মানে যদি দুইটা সত্য হয় তার মানে এইটুকার রেজাল্ট কি, দুই পাশে দুইটা সত্য, দেখেন ব্যাকেট আছে, তার মানে এটুকু একটা আলাদা জিনিস। তাহলে দুই পাশে যেহেতু সত্য তার মানে এখানে আসবে সত্য, এরপর একটা আসবে অর, এই পাশে আসবে হচ্ছে ফলস। তাহলে দেখেন অরের কাজ কি, যে কোনো একটা সত্য হলে সত্য, তাহলে আউটপুট আসবে আলটিমেটলি কি, ট্রু। তারা যে বলছিলেন ভুল হয়েছিল, বুঝছেন? জি ভাই। এটা কি সবাই কি বুঝছেন? জি ভাই। আর এখন এই আরেকটা কনসেপ্ট বলি এখন, সেটা হচ্ছে নট অপারেটর। নট অপারেটর কাজ হচ্ছে কি, আপনার যে কোনো একটা জিনিসে ওটা সামনে লাগা দিলে ওটা ট্রু কে ফলস করে দিবি, ফলস থাকলে ট্রু করে দিবি, মানে উল্টা করে দিবি। এখন ধরেন যে আমি এরকম দিলাম 2 > 17 দিলাম। মেহেদি ভাই, সত- আমার একটু সমস্যা, একটু বের হতে হচ্ছে। আচ্ছা, রেকর্ড অবশ্যই দেখে কাজে জমা দিবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, দেখেন এখন দেখেন এখানে একটা আমি নট অপারেটর লাগাই দিছি। নটের কাজ কি বললাম, যদি আমাদের ট্রু থাকে তাহলে ওটাকে ফলস করবি, যদি ফলস থাকে তাহলে ওটাকে ট্রু করবি। এখন বলেন এটার আউটপুট কি আসবে? এটা ট্রু হবে। ওকে, আমরা আবার যাচাই করি, এটা যেহেতু ট্রু বলছেন আমরা যাচাই করি। 5 কি 3 এর থেকে বড়? 5 তো 3 এর থেকে বড়, ট্রু। ট্রু। এন্ড, ভালো কথা, এন্ড এখন ব্র্যাকেট আছে। 17 কি 4 এর থেকে, মানে 4 কি 17 এর থেকে বড়? 4 কি, ফলস। না ফলস, ফলস। তার মানে এইটুকার হিসাব যদি করি তার মানে এটুকার রেজাল্ট আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যেহেতু এটা ট্রু এটা ফলস, তার মানে আলটিমেটলি এটুকার হচ্ছে ফলস। অথবা, অথবা এখান থেকে 4 কি 3 এর থেকে বড়? না, না, ফলস। তার মানে এটা হচ্ছে ফলস। কিন্তু দেখেন এটার আগে একটা নট অপারেটর লাগানো আছে, আর নট কি করে, যে ভিতরে যা থাকে ওটাকে সে উল্টায় দেয়, তাহলে ফলস যেহেতু আছে তাহলে উল্টায় দিলে এটা কি দাঁড়াবে, ট্রু। আলটিমেটলি দেখেন ট্রু অথবা ফলস, তাহলে আলটিমেট রেজাল্টটা কত, ট্রু। ট্রু। এটা কি বুঝছেন সবাই? জি ভাই। এই যে প্রীতম ভাই, বুঝছেন? ভাইয়া প্রথমে ফলস আছে সেজন্য ফলস হওয়ার কথা না। দেখেন প্রথমে ফলস থাকলেও এটা হচ্ছে কি অপারেটর, মাঝখানে দেখেন এর এটুকুর অবস্থা কি, এটুকুর অবস্থা ফলস, এবং মাঝখানে দেখেন একটা অর অপারেটর আছে। অরের অপারেটর পরে দেখেন এই পাশে ফলস আছে ঠিকই, কিন্তু নটের কারণে এটা আবার ট্রু হয়ে গেছে। এখন দেখেন আমাদের অরের কাজ কি, অরের কাজ হচ্ছে যে কোনো একটা যদি ট্রু পায় তাহলে সে ট্রু করে দেবে। তাহলে দেখেন অর যেহেতু দুই পাশে একটা ট্রু পায় গেছে, তার মানে আলটিমেট রেজাল্টটা কি, ট্রু করে দেবে না? জি ভাইয়া বুঝছি। তো এটা ধরেন যে আমরা করি এরকম দিয়ে যে 5 > 3 and 17 < 4, এটার সাথে হবে কি, এটার সাথে হবে হচ্ছে আমাদের অর, একটা হবে নট 4 < 3। এই হচ্ছে কনসেপ্ট। এবার যদি রান করি তাহলে দেখেন 1 আসছে, তার মানে আলটিমেট রেজাল্ট আসছে কি, ট্রু। বুঝছেন কি সবাই এই যে আমাদের লজিক্যাল অপারেটরটা? জি ভাই বুঝছি। তাহলে আমরা আপাতত অপারেটর এই কয়েকটাই জানলাম। প্রথমে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানলাম, তারপরে হচ্ছে অপারেটর যদি দেখি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানলাম, এরিথমেটিক সম্পর্কে জানলাম, তারপর রিলেশনাল দেখলাম, আর লজিক্যাল দেখলাম। আরেকটা অপারেটর হচ্ছে আপনার বিটওয়েজ অপারেটর। তো আমরা আপাতত বিটওয়েজটা দেখবো না, কারণ বিট নিয়ে কাজ করে, ওটা আমরা আস্তে আস্তে সামনে যখন বিট নিয়ে একটা ক্লাস হবে তখন আমরা বিটওয়েজটা দেখবো। আপাতত আমরা বিটওয়েজটা দেখবো না। তো অপারেটরটা এই পর্যন্ত আপাতত মনে রাখবেন, যে আপাতত মানে আরেকটা বাকি আছে, ওটা আমরা হচ্ছে পরে দেখবো, পরে কাজ করবো এটা নিয়ে। কারণ ওটা আমাদের কোডে কখনো লাগে না, আমি এত বছর ধরে কোড করতেছি কোনোদিনও প্রবলেম সলভিং এ লাগে, কিছু কিছু প্রবলেম সলভিং লাগে, কিন্তু রিয়েল প্রজেক্টে আমি কখনো ইউজ করি নাই। তো এই জন্য এটা একটু কম গুরুত্বপূর্ণ, এটা আমরা আস্তে আস্তে পরে দেখবো। তো আপাতত এরিথমেটিক দেখলাম, অ্যাসাইনমেন্ট দেখলাম, রিলেশনাল বা কম্পারিজন দেখলাম, আর একটা দেখলাম হচ্ছে লজিক্যাল। এই চারটা অপারেটরটা একদম ভালোভাবে মনে রাখবেন, কারণ পুরো ক্লাস ইয়াজরে আমরা এই চারটা ইউজ করব, ঠিক আছে? সুন্দর করে নোট করে বোঝা শোনা জমা দিবেন। এরপর এখন আসি হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে।
এইগুলো ব্যবহার করে এখন আমরা বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট করতে পারি। কিরকম কন্ডিশনাল স্টেটমেন্ট করতে পারি, যে এই যে কন্ডিশন দিলাম, যদি কারো বয়স 18 থেকে বড় হয় এবং তার স্যালারি যদি মানে অথবা 18 থেকে বড় হয় অথবা তার স্যালারি 50,000 টাকা বেশি হয়, তাহলে সে বিয়ে করতে পারবে, এরকম একটা দিলাম। কিন্তু দেখেন এটাকে যে আমি শর্ত করতেছি যে যদি এ হয় তাহলে ওই করতে পারবে, না হলে সে ওই করবে, এরকম যে কন্ডিশন, তার মানে এরকম কি দাঁড়াচ্ছে, যদি এই যে এই কন্ডিশন যদি এটা হয় তাহলে সে বিয়ে করতে পারবে, বিয়ে করতে পারবে। আর যদি না হয় না হলে সে পারবে না। আমাদের স্টেটমেন্টটা বাংলা, শুধু বাংলা এরকম না, যদি কারো বয়স 18 থেকে বড় হয় অথবা স্যালারি 50,000 থেকে বড় হয়, তাহলে এটা আমি প্রিন্ট করবো যে সে বিয়ে করতে পারবে। আর যদি না হয় তাহলে সে প্রিন্ট করবো হচ্ছে বিয়ে করতে পারবে না। বাংলা স্টেটমেন্টে তো এরকমই দাঁড়ায়, তাই না? জি তো যদি কোডে আসি, কোডের হিসাবে, তাহলে এই যদিটা আমাদের কোডে বাদ দিতে হবে। এই যদি বাদ দিয়ে আমরা লিখবো হচ্ছে ইফ। যদি ইফ মানে তো যদি ইফ কারো বয়সটা যদি 18 থেকে বড় হয় অথবা স্যালারি 50,000 থেকে বড় হয়, তাহলে এটা প্রিন্ট করব। আর না হলে, এই না হলে যেটা আমরা জাস্ট ইউজ করবো হচ্ছে ইলস। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, মানে যদি এই কন্ডিশন সত্য হয় এবং এর মধ্যে 500,000 লাইনও থাকতে পারে, এই যে ব্লকের মধ্যে যত লাইন থাকবে প্রত্যেকটা লাইনই রান হবে। আর ইলস এখানে একটা ব্লক দেব, যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে ইলস এর মধ্যে যত লাইন থাকবে সব লাইন কাজ করবে। বুঝছেন? জি ভাই। তাহলে আমরা ইউজার থেকে দুইটা জিনিস ইনপুট নিই, একটা স্যালারি আর একটা হচ্ছে এজ। তাহলে ইন্টিজার স্যালারি নিলাম, আর দেখেন ইনপুট নিলাম এজ। দেখেন আমি এক লাইনে লইছি, দুইটা ডিক্লেয়ার করছি এক লাইনে, কারণ কি স্যালারি ইন্টিজার টাইপের, এজও ইন্টিজার টাইপের, যেহেতু দুইটা এক টাইপের এই জন্য আমি কমা দেয়া লিখতে পারি। আর নাইলে আলাদা লাইনেও লেখা যায়, সমস্যা নাই। তবে দুইটা একই টাইপের এই জন্য এক লাইনে লেখা যায়। এখন দুইটা আমরা ইনপুট নেব, স্যালারি এবং এজ। তার আগে আমরা ইউজার সুন্দর করে বলতে পারি যে প্রিন্ট এফ enter your salary, salary হচ্ছে and age। ইউজারকে সুন্দর করে বললাম যে তুমি তোমার স্যালারি এবং এজটাকে ইনপুট দাও। ইনপুট দেওয়ার পর তাহলে আমাকে ইনপুটটা নেওয়া লাগবে স্ক্যানএফ দ্বারা। দুইটা ইনপুট নেব, %d, প্রথম কার্ডটা নেব হচ্ছে স্যালারি, পর কার্ডটা নেব হচ্ছে এজ। যেহেতু স্যালারির ঠিকানা আমি জানি না, এই জন্য আমি ঠিকানা দিয়ে দিলাম, স্যালারিও জানি না, দিয়ে দিলাম। তার মানে এখন কি আমার ইনপুটটা ঠিকঠাক আসছে না? জি ভাই। এখন আমাদের কন্ডিশন হচ্ছে কি ইফ যদি কারো বয়স 18 থেকে বড় হয় এবং কারো অথবা মানে এবং না অথবা কারো স্যালারি যদি বেশি হয় 50,000 থেকে, এই কোনটা দুইটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমি ব্লক দিয়ে দিলাম। এই ব্লকের মধ্যে কাজ করবো। এখানে সেমিকোলন এই সেকেন্ড ব্র্যাকেটটা এর সাথেও দিতে পারেন অথবা নিচেও দিতে পারেন, একই কথাই। তো এখন আমরা প্রিন্ট করে দিলাম যে প্রিন্ট এফ হচ্ছে সে বিয়ে করতে পারবে। দিয়ে দিলাম। আর যদি না হয় ইলসটা দেখেন আমি এর সাথেও লিখতে পারি অথবা চাইলে নিচের লাইনও লিখতে পারি যে ইলস ব্র্যাকেট এর সাথেও দিতে পারি, একই কথাই, যেখানে দিবেন সমস্যা নাই। ইলস যদি দিই তাহলে আমি লিখতে পারি যে প্রিন্ট বিয়ে করতে পারবে না। তো এখন যদি আমি কোডটাকে রান করি, এখন খুব বাংলা ইংলিশে যা লিখছি ওই কথা লিখছি, তবে আমার কাছে এটাই সুন্দর লাগে, পাশাপাশি লিখতে এটাই ভালো লাগে। আপনাকেও যেটা ভালো লাগে সেইভাবে দিবেন, যদি পাশাপাশি দিতে পারেন নিচে নিচে দিতে পারেন। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে আমার প্রথমে স্যালারি এবং এজটাকে দেওয়া লাগবে। আমি ধরেন যে স্যালারি দিলাম 45,000 টাকা আর বয়স দিলাম হচ্ছে 25 বছর। তো আমি কি বিয়ে করতে পারবো? জি ভাইয়া। হ্যাঁ, আমি বিয়ে করতে পারবো। এখন ধরেন যে আমি রান দিলাম, যে আমি ধরেন যে দিলাম সেম, আমার স্যালারি দিলাম ধরেন যে 45,000 এবং 4500 টাকা, এবং আমি আর বয়স দিলাম ধরেন যে 12 বছর বা 14 বছর। তাহলে কি সম্ভব? না। না। দেখেন বিয়ে করতে পারবো না। সেম জিনিস আবার রান করি। এখন ধরেন যে স্যালারি দিলাম আমি হচ্ছে ঠিক আছে 50,000 টাকায় দিলাম এবং আমার এজ দিলাম 18। এখন বলেন বিয়ে করতে পারবো কি পারবো না? পারবে। পারবো। পারবে না। পারবো।
পারবোর পক্ষে কারা কারা? এটা তো আপনার সমান হয়ে গেছে, এই জন্য হবে না। কারণ কি দেখেন, এবার আসি দেখেন, আমরা যদি কন্ডিশন আসি দেখেন এখানে আছে কি এই যে গেটার দেন, পারবেন তাহলে না। 18 তো 18 কি গেটার দেন না, এটা ফলস। স্যালারি স্যালারি কি 50,000 থেকে বড় অথবা সমান কেন দেন, এখন বড়, কিন্তু আমার স্যালারি দিচ্ছে 50,000, তার মানে এটাও ফলস এটাও কি ফলস, আলটিমেটলি বিয়ে করতে পারবো না, বুঝছেন? জি ভাই। তো এবার যদি আমি এই কোডটাকে যদি রান করি, সরি আমি এই কোডটাকে, ওকে, তাহলে আমি স্যালারি দিলাম হচ্ছে 50,000 এবং এল দিলাম হচ্ছে 18। কোড 2-3 বার রান করছে তো অনলাইনে একটা ইয়া হয়, দাঁড়ান, ওকে, এবার দিই 50,000, প্রথমে কি স্যালারি 50,000, 5,000 এসে 50,000 আর দিলাম হচ্ছে 18। আর দেখেন বিয়ে করতে পারবো না কারণ এটা হচ্ছে ফলস। তো এটা যদি আমার সমাধান করতে হয় তাহলে এভাবে দিতে পারি যে স্যালারি যদি 50,000 টাকা বিষয়, বয়স ঠিক আছে তুমি 18 দাও, 18-র উপরে হওয়া লাগবে, 18 দিলে হবে না, কিন্তু স্যালারি যদি 50,000 টাকা দাও তাহলে কাজ করবি। এভাবে যদি দিই তাহলে এখন দেখেন আমি যদি বয়সটাও দিই, স্যালারি যদি 50,000ও দিই এবং স্যালারি যদি 18 দিই, তাও কোডটা কাজ করবে যে বিয়ে করতে পারবে। কারণ কি এটা ফলস হলেও এটা কিন্তু সত্য যে স্যালারি আমার 50,000-এর সমান, কিন্তু 18-র ক্ষেত্রে হচ্ছে না। বুঝছেন কি ব্যাপারটা? জি ভাই। তো তাহলে এটাকে এখন ধরেন যে আমরা এরকম সংখ্যা করতে পারি যে কোন একটা ক্ষেত্রে ধরেন যে আমাদের এখন 3টা কন্ডিশন লাগবে, 3টা অথবা মাল্টিপল। যদি এরকম হয় যে মাল্টিপল কন্ডিশন দেওয়া লাগবে, যদি এটা হয় তাহলে বিয়ে করতে পারবে, অথবা অথবা ধরেন যে স্যালারি, এই কন্ডিশন ফলস হলো সমস্যা নাই, যে এজটা আমার 18 থেকে বড় অথবা স্যালারি 50,000 থেকে বেশি, এই কন্ডিশনটা কোনো কারণে ফলস হলো। এখন ধরেন যে কারো বয়স 14 এবং হচ্ছে ধরেন যে স্যালারিও ধরেন যে 30,000, এরকম, যে বয়স আমার সাথে সাথ নাই, বয়স আমার সাথে সাথ নাই, ধরেন যে জাস্ট খালি স্যালারি দেখলাম, আর এটা একটা কন্ডিশন। সেকেন্ড ধরেন যে আরেকটা কন্ডিশন দিলাম, যদি এই কন্ডিশন মিথ্যা হয়, এখন ধরেন যে একটা ভালো একটা স্যালারি পায় একজন 40,000, কিন্তু ধরেন যে বয়স টয়স দেখলাম না, কোন একটা কারণে স্যালারি পায় 40,000, তার মানে সে একটা ভালো মাপের স্যালারি পায়। তো এখন আমি দেখলাম যে বিয়ে করতে না পারলেও সে প্রেম করতে পারবে, ঠিক আছে, কারণ স্যালারি যদি 40,000 হয় তখন বললাম যে সে হচ্ছে প্রেম বা রিলেশন করতে পারবে। এখন দেখেন তাহলে অথবা না হলে বললাম যে তুই ফকির একটা, এরকম একটা বললাম যে তুই একটা ফকির বা তুমি একটা ফকির, এভাবে দিলাম। এখন দেখেন তাহলে আমাদের কন্ডিশন কি দাঁড়ালো, যদি তারও স্যালারি বয়সটা বেশি হয়, স্যালারিও যদি ভালো হয়, অথবা তাহলে সে বিয়ে করতে পারবে। এখন যদি এটা কোনো কারণে মিথ্যা হইলো, ধরেন যে তার স্যালারিটা 40,000 টাকা, এখন তাহলে সে কি করতে পারে, বয়স জানতে না, আমাদের বয়সের সাথে সাথে জাস্ট খালি স্যালারি দেখলাম, যদি কারো স্যালারি 40,000 টাকা হয় তাহলে সে প্রেম করতে পারবে, আর না হলে তুই একটা ফকির, এরকম একটা কিছু করতে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার কি করা লাগছে, 3টা কন্ডিশন লাগতেছে না? জি ভাই। তো 3টা যখন কন্ডিশন আসবে তখন মনে রাখবেন যে এই 3 নম্বর কন্ডিশন যতই হোক, মানে 3টা হোক বা 5টা হোক, ইফ আর ইলস ব্যতীত বাকি সবগুলা আপনি ইলস ইফ আকারে দিতে পারবেন, আর একটা থাকলে ইলস ইফ, আর একটা থাকলে ইলস ইফ, প্রত্যেকটা ইলস আকারে দিতে পারবেন, বুঝছেন? আমরা করি, কোডে আমরা করি। এখন ধরেন যে এই স্যালারি আর এজটা আমার বারবার উল্টা হচ্ছে, আমি এজ এন্ড স্যালারি দিই, কারণ কন্ডিশনে লেখছি এজ স্যালারি, তো এটা বারবার উল্টা লাগতেছে। এবার ঠিক আছে, তো এবার ধরেন যে আমি ইলস এর ব্যতীত আর একটা কন্ডিশন দিতে আসছি, যে ইলস ইফ, ইলস ইফ যদি স্যালারি, যদি স্যালারি বেশি হয় বা সমান হয় 40,000-এর, কারো স্যালারি যদি 40,000 থেকে বেশি হয়, তাহলে আমি বলবো যে প্রিন্টএফ প্রেম করতে পারবো, এটা দিলাম। আর না হলে বললাম যে তুই একটা, ব্যাস। এখন ধরুন আমাদের একটা কোড লিখলাম, যদি কারো বয়স এত হয় স্যালারি এত হয় তাহলে সে বিয়ে করতে পারবে, অথবা যদি কারো স্যালারি 40,000 থেকে বেশি হয় তাহলে সে প্রেম করতে পারবে। এখন আমাদের কোডটা রান করি, তাহলে এখন ধরেন যে এজ দিলাম 25 বছর আর স্যালারি দিলাম ধরেন যে 5,000 টাকা, তাহলে আউটপুট কি আসবে বলেন তো? তুই একটা ফকির। আসলেই এজ 25 মানে 18 থেকে বড়, ট্রু।
স্যালারি 50,000 বা সমান, এটাও ট্রু। দুইটা ট্রু হয়েছে, মানে দুইটা প্রিন্ট, মানে বিয়ে করতে পারবে। স্যালারি 5,000 টাকা দিছি, ও 5,000, হ্যাঁ তাও বিয়ে করতে পারবে, বিয়ে কারণ করতে পারবে। কারণ কি দেখেন প্রীতম ভাই, এই যে আমাদের এই কন্ডিশন কি, স্যালারি যদি 18 থেকে বেশি হয় অথবা, তার মানে এই কন্ডিশন যে কোনো একটা সত্য হলে সত্য। এখন দেখতে পাচ্ছি এজ 25, তার মানে এজটা আমার 18 থেকে বড়, কন্ডিশন সত্য হয়ে গেছে, তাহলে আর দেখার দরকার নাই, সে ডাইরেক্ট বিয়ে করতে চলে যাবো। বুঝছেন ব্যাপারটা কি? আচ্ছা ভাই, এলসটা কি সবসময় লাস্টে হবে? মানে ইফ হ্যাঁ, ইলসটা সবার লাস্টেই হবে। এখন ধর আরো কন্ডিশন থাকলে এরকম দিলাম, যে আমি আরেকটা কন্ডিশন বাড়াই দিলাম, আমরা আস্তে আস্তে আসি এই কোডটা লাই। কারণ আমি আরেকটা কন্ডিশন ইলসিপ স্যালারি না দেখলাম, যদি এজ দিলাম, যদি কারো এজটা ধরেন যে বড় অথবা সমান হয় হচ্ছে 35-এর, যদি মেলা বয়স হয়, তাহলে এখন আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম যে প্রিন্টএফ তোর আর বিয়ে করা লাগবে না, এরকম দিলাম যে 35 না 40-এর দিয়ে দিই, কারণ 35 বছর মানুষ বিয়ে করে, 40 দিলাম। তো কারো বয়স যদি 40-এর থেকে বেশি হয়, তাহলে বলে দিলাম যে তোর আর আপনার বলে, যেহেতু বড় মানুষ সম্মান দিই, আপনার আর বিয়ে করা লাগবে না, আপনি বুড়া হয়ে গেছেন, করা লাগবে না, এখন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের কন্ডিশন দেখেন আমি বাড়াই দিছি, আগে যা কন্ডিশন ছিল ওই কন্ডিশন থেকে কিন্তু দেখেন বাড়াই গেছে এবার কন্ডিশন। তার মানে আমার প্রথম কন্ডিশন হচ্ছে যদি স্যালারি 18 থেকে বড় হয়, অথবা এই সরি বয়স যদি 18 থেকে বড় হয়, অথবা স্যালারি 50,000 টাকা হয়, যে কোনো একটা যদি সত্য হয়, তাহলে সে এখন বিয়ে করতে পারবে। এরপরে দেখলাম যদি কারো স্যালারি এই কন্ডিশন মিথ্যা হয়েছে, তাহলে সে এখানে চলে আসবি, এখানে এসে দেখবি যদি স্যালারি 40,000 থেকে বেশি হয়, তাহলে সে প্রেম করতে পারবি। এটাও যদি মিথ্যা হয়, তাহলে সে তারপর কারটা দেখবি, এটাও মিথ্যা হলে লাস্টে বলবি তুই একটা ফকির। বুঝছেন? এখন এটা আমরা বারবার রান করে দেখি, আমরা বেশ কয়েকবার বিভিন্ন কেস দিয়ে রান করি। এখন একটা কেস দিলাম, ধরেন যে একজন আর প্রথমে স্যালারি দেওয়া লাগবো, আচ্ছা স্যালারি না, প্রথমে এজ দেওয়া লাগবো, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এজ অ্যান্ড স্যালারি, তাহলে মেসেজটা আরো সুন্দর হয়। দুইটা জিনিস ইনপুট নিতেছি, তাহলে দেখেন প্রথমে এজ, এখন ধরেন যে কারো এজ দিলাম আমি হচ্ছে 25 এবং স্যালারি দিলাম 40,000 টাকা, তাহলে এখন বলেন এটার আউটপুট কি আসবে? প্রীতম ভাই বলেন। প্রীতম ভাই কি আছেন? বিয়ে করতে পারবেন? ওকে, তাহলে দেখেন স্যালারি দিয়েছি 25 এবং তাহলে প্রথম কন্ডিশনটা সত্য, তাহলে সে বিয়ে করতে পারবে। ওকে, ভালো কথা। এবার আবার আমরা রান করি। এবার ধরেন যে আমি এরকম দিলাম যে কারো এজ দিলাম ধরেন যে 35, 35 না, আচ্ছা এটা এন দি, এটা এন দি, কারণ নাইলে বারবার তো স্যালারি আমি উল্টা পাল্টা কম দিলে সে ইয়াতে আসবে। এবার রান করি যে দুইটাই সত্য হওয়া লাগবে, তোমার বয়সটা 18 থেকে বসা লাগবে, এরকম দিলাম। এখন ধরেন যে একজনের বয়স দিলাম 25 বছর আর স্যালারি দিলাম ধরেন যে 14,000, এটা রান হতে এত সময়। ওকে, কারো ধরেন যে দিলাম 25 বছর বয়স এবং স্যালারি দিলাম 40, 1 2 3 40,000 টাকা। তো এখন এর এই উষা আবিব বলেন এর আউটপুট কি আসবে? এস 25, 18 থেকে বড়। ফলস, তাহলে হচ্ছে একেবারে লাস্টেরটা প্রিন্ট হবে, তুই একটা ফকির। ওকে, আমরা রান করি, তাহলে কিন্তু আসলে প্রেম করতে পারবে। তার মানে আপনার এখানে অবজারভেশনটা ভুল। এবং আমরা কেন কোন জাত ভুল করছি ওটা আমরা দেখি। দেখেন আমাদের প্রথম এদের চলে আসছে, ইনপুট চলে আসছে, ইনপুট আসছে কি আমার এজ এর মধ্যে আসছে 25 এবং স্যালারির মধ্যে আসছে 40,000। তো প্রথমে সে ইফ এর মধ্যে চেক করবি এজ কি 18 থেকে বড়, এজ 18 থেকে বড়, এবং স্যালারি কি 50,000 থেকে বড়, না স্যালারি 50,000 থেকে বড় না, তাহলে এটা ফলস। যদি ফলস হয় তাহলে সে সেকেন্ডটাতে আসবি। এখন দেখবি এই আমার স্যালারি কি 40,000 থেকে বড় অথবা সমান, ইয়েস স্যালারি 40,000 থেকে বড় অথবা সমান, তাহলে সে পিন করবি, প্রেম করতে পারবে, প্রেম করতে পারবে। বুঝছেন? জি। ওকে, আমরা আবার রান করি। তো এখন ধরেন যে একজন দিলাম ধরেন যে দিলাম একজনের 45 বছর এবং ধরেন যে স্যালারি দিলাম 45 বছর বয়স্ক মানুষ, তার স্যালারি কমই দিলাম 18,000 টাকা দিলাম। তো এবার যদি বলেন
রিমন ভাই বলেন কি আসবে? এই সরি, রাজনীতি বেড়া দিছি। আপনারা বিয়ে করা লাগবে না রিমন ভাই, বুঝছেন? জি ভাই। তো এটা তো গেলই। তো এই কন্ডিশন গুলা প্রত্যেকটা কি আপনারা বুঝছেন? ফাতেমা জি ভাই। জি ভাই বুঝছো? বুঝছি ভাই। জি ভাই বুঝছি। ফাতেমা ফারজান আপনি বুঝছেন? ফাতেমা অথবা নাজমিন আপনাকে দুজন। জি ভাইয়া বুঝছি। তাহলে ফাতেমা কি ঘুমাই গেছেন? এ মনে হয় নাই। ওকে, তো এই ছিল আমাদের কাহিনী ইফ আর এলস দা। এখন আপনাদের সহজ একটা প্রোগ্রাম করাই ইফ এলস এরই। যেমন ধরেন যে তিনটা সংখ্যার মাঝখানে বড় সংখ্যা নির্ণয় করা। একদম সিম্পল হিসাবে আপনারা বলবেন, মানে কোনো লজিক ফজিক এত কিছু চিন্তা করবেন না। তাই ধরেন যে তিনজন মানুষের বয়স অথবা তিনটা সংখ্যা দেওয়া আছে, তার খালি তিনটার মাঝখানে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। ধরেন যে একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি আর একটা সংখ্যা সি আছে। এই তিনটার মাঝখানে বড় সংখ্যা নির্ণয় করতে হবে, কঠিন জটিল কিছু চিন্তা করার দরকার নেই। এই দিয়ে যদি আমরা কনসেপ্ট চিন্তা করি তাহলে কি হবে বলেন তো? তিনটা সংখ্যা মানে তিনজন মানুষ আছে, তিনটা সংখ্যার মাঝখানে দেশ খেলে বড় সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের কি চিন্তা করা লাগবে? তিনটার মধ্যে উম, সবগুলো কিছু ইফ কন্ডিশন দ্বারা হচ্ছে এলস ইফ এভাবে হচ্ছে ইয়া করা লাগবে, চেক করা লাগবে প্রত্যেকটা। দেখেন, নর্মাল হিসাবে আমি অত কোনো জটিল হোটেলে যাবো না, আমি জাস্ট খালি দেখবো এ কে যদি বড় হতে হয় তাহলে কি হওয়া লাগবে। এ কে বি এর থেকে বড় হতে হবে এবং এ কে সি এর থেকে বড় হতে হবে। তাহলে এই দুইটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে কে বড়? এ বড়। এ বড়। ওকে, সেম জিনিস বি এর ক্ষেত্রেও, বি যদি এর থেকে বড় হয় এবং বি যদি সি এর থেকে বড় হয় তাহলে কে বড়? বি বড়। বি। তাহলে এখন এও বড় না বিও বড় হয় না, ক্লাসে তিনজনই স্টুডেন্ট, তাহলে আপনি ফার্স্ট হন না সেকেন্ড ইয়ার হন, তার মানে আলটিমেটলি অবশ্যই হচ্ছে কে বাকি থাকবে? সি বড়, তাই না? বুঝছেন? জি। এই কন্ডিশন আরো ছোট ভাবে লেখা যায়, আমরা আস্তে ধীরে লিখবো, সমস্যা নাই। স্ক্যানএফ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, এবার এন্ড এর পরে এন্ড এ এন্ড বি এন্ড সি, তিনটা নাম্বার আমরা ইনপুট নিলাম এ বি সি। তারপর এখন কন্ডিশন চেক করব, ইফ যদি এ বড় হয় বি এর থেকে এবং এ যদি বড় হয় সি এর থেকে, তার মানে যে কোনো একটা এই দুইটা কন্ডিশন সত্য হয়, এ বি এর থেকেও বড়, এ আবার সি এর থেকেও বড়, তাহলে বড় কে? এ। তাহলে আমরা এ কেউ প্রিন্ট করতে পারি যে এ বড়, এভাবে লিখতে পারি এ বড়, অথবা নাম্বারটাও প্রিন্ট করতে পারি যে পার্সেন্ট ডি দ্বারা পরে এ এর ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি। এ একটা কন্ডিশন গেল। এখন এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সে নিচে আর একটা কন্ডিশন দেবো, এলস ইফ। এলস ইফ এর মধ্যে আমরা কি দেবো? এভাবে দেবো, যদি আমার বি বড় হয় এ এর থেকে এবং বি যদি বড় হয় সি এর থেকে, তাহলে বি আমার এ এর থেকে বড়, বি আমার সি এর থেকে বড়, তাহলে আলটিমেটলি বড়টা কে? বি। বি বড়। এখন এও বড় না বিও বড় না, ইলস, তাহলে অবশেষে আমাদের বাকি আছে শুধুমাত্র ইলস। তাহলে ইলস আমাদের বাকি আছে কে? সি। বুঝছেন ব্যাপারটা? জি। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে দেখেন তিনটা নাম্বার এখন ইনপুট দেওয়া লাগবে। আমি দিলাম ধরেন যে 45, 25, 36, তাহলে বড় কে? 45। 45। আবার যদি কোড রান করি 20, 14, 27, বড়টা কে? ওই 29। সেম করে রান করি 20, 45, 45, তাহলে আউটপুট কে বড়? 45 বড়, কারণ দুইটা সমান। এখন বলেন তো 45 বড় কোন কন্ডিশন থেকে আসছে? এই কন্ডিশন থেকে আসছে না এই কন্ডিশন থেকে না এই কন্ডিশন থেকে? কোন কন্ডিশন থেকে 45 আউটপুট আসছে বুঝছেন বলেন তো? এলস ইফ কন্ডিশন দ্বিতীয় থেকে। নম্বর কন্ডিশন। দ্বিতীয় নম্বর থেকে। জি ভাইয়া। জি ভাই। না, প্রথম কন্ডিশন। আমরা লেখা দিই, আমরা এখানে লিখি যে 1 নম্বর কন্ডিশন এভাবে লেখা দিলাম 1,
কেন আসছে এটা তো আমি জানি, আপনার কথা লিখে দিলাম যে 1, এটা ধরেন লিখলাম যে 2, এটা সুন্দরকে দেখানোর জন্য এটা ধরেন লিখে দিলাম হচ্ছে 3। এবার কোড রান করি সেম জিনিসটাই, 20 45 45, 20 45 45, আউটপুট আসছে 3 নম্বর থেকে। এখন বলেন তো কেন 3 নম্বর থেকে? উপরের দুটো যদি না হয় তাহলে তো 3 নাম্বার হবে, সেজন্য। তো কেন হলো না? ভাই আমরা ওখানে হচ্ছে যে ইকুয়াল দিই নাই সেকেন্ড। হ্যাঁ, দি নাই। দেখেন এ বি এর থেকে বড় কিনা চেক করছি, 20 45 থেকে বড় কিনা। প্রথমে এটা কি পাই গেছে ফলস, কারণ এর মান 20 আর বি এর মান 45, ফলস পাওয়া মাত্র সে এখানে আসছে। আচ্ছা চেক করলো বি কি এর থেকে বড় কিনা, হ্যাঁ বি আমার এর থেকে বড়। এবার এখানে চেক করলো বি কি সি এর থেকে বড় কিনা, বি তো সি এর থেকে বড় না, বি তো সি এর সমান। এই কারণে এটা ফলস ধরে আসে, আউটপুটটা এখান থেকে আসছে। কিন্তু সমান হলে আউটপুট তো ঠিকঠাকই আসছে, এটা ব্যাপার না, কিন্তু কোন থেকে আসতেছে এটা বোঝা লাগবে। কোডে যখন আপনারা এই কোড করবেন তখন আপনাকে উদ্দেশ্য থাকবে এরকম যে যদি ভুল হয় কেন ভুল হচ্ছে, সঠিক হলে কেন সঠিক হচ্ছে। 2 ধরনের প্রশ্নের উত্তর আপনাকে জানা লাগবে, দুইটাই জানা লাগবে, যে এই লাইনটাতে লিখলেন কেন লিখলেন, কোন জায়গায় ভুল হচ্ছে, সব জানা লাগবে, কেন হচ্ছে। বুঝছেন ব্যাপারটা কি? জি ভাই। তো এটা কি সবার ক্লিয়ার? জি ভাই। তো এখন আমি জি আপনাকে ভাইয়া। আজকে ইফিলস এই পর্যন্ত রাখবো। এখন একটা জিনিসের সাথে পরিচয় করে দেবো, সেই জিনিসটা হচ্ছে অনলাইন এখন থেকে আমাদের প্রবলেম সলভিংটা শুরু হবে। এই যে লিংক দিয়ে দেবো আপনাদেরকে, এখানে যদি লিংক আসি, আমি আগের ব্যাচের লিংকটা এখানে আছে। দেখেন আপনারা যখন প্রবলেমে যাবেন তখন দেখবেন যে এরকম একটা লিংক দেওয়া আছে, ঠিক এখন যে লিংকটা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা লিংক দেওয়া আছে। মানে দেওয়া থাকবি, আপনাকে তো এখনো শুরু তেমন হয়নি, এই জন্য একটা পাইছেন, এরকম পাবেন 4-5টা করে, আমি প্রতিদিন 2টা-3টা করে থাকবি। এখন ধরেন যে আমি এই লিংকটাতে ক্লিক করি, যে কোনো একটাতে ক্লিক করার সমস্যা, ধরেন যে এই প্রবলেমটাতে আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন লিংক আসতেছে না, এখানে যদি ক্লিক করি তাহলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবি। এই দেখেন এইটা একটা পেজ, এটা হচ্ছে অ্যাড করার সাইটে। তো এখানে দেখেন আমার নাম লেখা আছে, যদি আপনি না থাকেন তাহলে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো এই অ্যাকাউন্টটা লগ ইনটা সবাই একটু করে নেবেন। লগ ইন করা, অ্যাকাউন্ট করা খুব সহজ, অ্যাকাউন্ট করা কোনো কঠিন কিছু না, বুঝছেন? পারবেন জি অ্যাকাউন্ট করতে? জি। এই যে বাকিরা বলেন। জি ভাইয়া পাবো। ওকে, যখন আপনার অ্যাকাউন্টটা জি করা ভাইয়া হবে পারবো। দেখেন, দেখেন আমি দুই সাইডে দেখাচ্ছি, এখানে 2 ধরনের লিংক আছে। দেখেন এরকম একটা প্রবলেম, এইটা ওই উপরকার যে হেডলাইনটা এই সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে হেডলাইনটা হচ্ছে এই প্রবলেমের নাম। এই প্রবলেমের নাম হচ্ছে A9x9। এটা হচ্ছে টাইম, যে আপনি যে কোডটা লিখবেন ওই কোডটা 2 সেকেন্ডের মধ্যে রান হওয়া লাগবে, আপনাকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করা লাগবে না, মানে কোডটা যে রাখবেন ওটা আপাতত টাইম না, আপনার দরকার নাই, টাইমের চিন্তা ভাবনা আপাতত বাদ দেন, স্কোরের কথা আপনার দরকার নাই। এই দেখেন প্রবলেম স্টেটমেন্ট, এইটা দরকার। প্রবলেম স্টেটমেন্ট আপনাকে প্রবলেমটা কি সেটা বলছে। এখানে প্রবলেমটা কি বলছে কি দেখেন, এই প্রবলেমটা বলছে এরকম যে ইউ আর গিভেন এ 3 ক্যারেক্টার স্ট্রিং এস, আপনাকে 3টা ক্যারেক্টার একটা স্ট্রিং দিবি, যে নিচে আসি পরে দেখতেছি, যে 3টা ক্যারেক্টার একটা স্ট্রিং দিবি, ভালো কথা। হোয়ার দ্য ফার্স্ট ক্যারেক্টার ইজ ডিজিট, প্রথম ক্যারেক্টার একটা ডিজিট, ডিজিট কে হতে পারে 4 5 7, যে কোনো একটা ডিজিট হতে পারে। সেকেন্ড ক্যারেক্টার ইজ হচ্ছে একটা কস, 3টা ক্যারেক্টার দিবি, সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে একটা কস, এবং থার্ড ক্যারেক্টার হচ্ছে একটা ডিজিট, 3 নম্বর ক্যারেক্টার, মানে 3টে ইনপুট দিবি। তার মধ্যে প্রথম একটা ডিজিট হতে পারে যেমন 9, মাঝখানে একটা কস, এরপর আরেকটা ডিজিট হতে পারে 2। দেওয়ার পরে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য নাম্বার ইন এস, এখন এটার আউটপুট কত তাই ফাইন্ড করতে, তাহলে এটার আউটপুট কত আপনার 18, আপনাকে আউটপুট দেওয়া লাগবে হচ্ছে 18। ব্যাপারটা এরকমই, দেখেন এখানে কনস্ট্যান্ট বইলা দিছে যে এস হচ্ছে 3 ক্যারেক্টার স্ট্রিং, হোয়ার দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন্টিজার বিটুইন 1 to 9, তার মানে প্রথম ক্যারেক্টার 1 থেকে 9 এর মধ্যে হবে। সেকেন্ড ক্যারেক্টার সবসময় কসই হবে, এবং সবসময় এটা কস হবে, এবং থার্ড ক্যারেক্টার 1 to 9 এর মধ্যে হবে, কারণ 1 to 9 এর মধ্যে যে কোনো একটা হতে পারে, ইনক্লুসিভ 1 to 9। এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন দেখেন ইনপুট গুলো এখানে দেওয়া আছে, যে ইনপুট দিবি একটা এস, ওটা দিবি, আপনাকে ওটা একটা ইন্টিজার আউটপুট করতে হবে। তাহলে এখন দেখেন 3, একটা কস, একটা 8, আউটপুট আসছে কত 24। তারপর দেখেন 9 কস 9, আউটপুট আসছে কত 81। প্রবলেম কি বুঝছেন আপনারা? জি ভাই। তো এখন প্রবলেম দেখা দেখেন, এইগুলো হচ্ছে স্যাম্পল। স্যাম্পল স্যাম্পল মানে কি? স্যাম্পল মানে হচ্ছে এরকম, দেখেন আমরা যদি কখনো আপনারা বাইরে বাজারে বড় কিছু কিনতে যান, ধরেন যে আপনি অনেকগুলো আম কিনবেন,
ধরেন যে 10 মণ আম কিনবেন, আপনাকে 10 মণ আম একবারে দেখাবে না। তো আপনার সর্বোচ্চ কি আম ভালো কিনা ভালো, ওই উপরকার কয়েকটা আমি দেখলেন, দেখার পর ভিতরে কিন্তু আরো আম থাকে, সবগুলা কি দেখেন 10 মণ আমি কি খুঁজে খুঁজে দেখা হয়? না। হয় না। তো এই কোডের ক্ষেত্রে তাই, এই কয়েকটা স্যাম্পল যে যদি 3:8 দেয় তাহলে আউটপুট আসবে 24, তারপর যদি 9:9 দেয় তাহলে আউটপুট আসবে 81। বিষয়টা হচ্ছে এরকম। এখন এরকম ভাবে এখন অ্যাজাম্পশন হয়, এখন ওরা ব্যাকএন্ডে আরো রান করবে, ওরা ব্যাকএন্ডে 4:5 দেয়া দেখবি, 10:15 দেয়া দেখবি, সরি 10 তো আউটপুট আসলেই 0 থেকে 9 এর মধ্যে থাকবি, তার মানে হচ্ছে ধরেন যে 7:3 দেয়া দেখবি। এখন যদি এই সবগুলা যদি সঠিক থাকে তখন কেন আপনাকে দিবে যে এটা অ্যাকসেপ্ট হয়েছে, আর যদি কোনো একটা জায়গায় ভুল হয় তাহলে এটা ফলস হয়েছে। তো আপনারা কখনোই আমাকে হচ্ছে এই ডাইরেক্ট সলিউশন কেউ জিগাবেন না, কারণ এটা হচ্ছে আপনারা শিখতে আসছেন। প্রথম কথা হচ্ছে আপনারা কেউ চ্যাট জিপিটি ইউজ করবেন না, এখানে কোনো এআই এর কেউ হেল্প নেবেন না, নিজের মাথা খাটাবেন। এই প্রবলেমটা যদি এখন সলভ করতে বলি, এখন সবার সাথে এই প্রবলেমটা আমরা সলভ করি, তাহলে এই প্রবলেমটা যদি সলভ করতে বলি তাহলে কার মাথায় কি আসছে এখন আমাকে বলেন যে আমার মাথায় এইটা এটা আসছে কোন। ইনপুট নেওয়ার ক্ষেত্রে হচ্ছে রেস্ট্রিকশন দিতে হবে যে 9 এর থেকে বড় ইনপুট দেওয়া যাবে না, 0 থেকে দেখেন 9 এর আমি বলি, এখন এই জায়গাতে আমি বলি রেজিস্ট্রেশনটা আপনাকে দেওয়া লাগবে না, কনস্ট্যান্ট দেওয়া মানে ওরা বইলাই দিছে যে ওরা আসলে 1 থেকে 9 এর মধ্যে দিবি, এটা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। মানে ওরাই বলতেছে যে আমরা যে ইনপুটটা দিব সেই নম্বরটা অবশ্যই 1 থেকে 9 এর মধ্যে থাকবেই। এটা এইটা দ্বারা কনস্ট্যান্ট দ্বারা এটাই বোঝায়, মানে আমার কন্ডিশন দেওয়া লাগবে না, তারা 1 থেকে 9 এর বাইরে কোনো সংখ্যা দিবেই না, এটা ওরা বলছে এখানে, বুঝছেন? বুঝছেন আবিব ভাই? জি ভাই। তো এখন বাকি বলেন রিমন ভাইয়ের মাথায় কি আসছে তাই কোন। ভাই দুইটা সংখ্যা তুমি দিতে ডিজিট, এটা কি তৃতীয় নাম্বার ভেরিয়েবল নিয়ে গুণ করে দেব? মানে এটা তো গুণেরই একটা গুণের, কিন্তু আপনি নিবেন কেমনে, এটা ইনপুটটা নিবেন কেমনে? 3 cos 8 এটা ইনপুট নিবেন কেমনে? ওরা তো বলছে ওরা একবারে ইনপুটটা দিবি 3 cos 8 অথবা 9 cos 9। আমরা তো স্ট্রিং শিখি না, স্ট্রিং এ তো আমরা ডাইরেক্ট এভাবে নাম্বার ইনপুট নিতে পারিব না। এটা আমরা ইনপুটটা নিব কিভাবে? তারপর না হয় দুইটা নাম্বারে আমরা আলাদা করতে পারলে দুইটা না হয় গুণ করে দিলাম, তো আমাদের তো ইনপুটটাই তো নিব কিভাবে? ওই স্ট্রিংটাকে স্ট্রিং দিবে ওরা, স্ট্রিং দিলে স্ট্রিংটাকে হচ্ছে নাম্বারে কনভার্ট করতে হবে। তো স্ট্রিং তো আমার ইনপুট না কি আমি দেখাইছি? না। তো এটা তো হ্যাঁ দেখাইছিলেন তো মনে হয়, সি তে ক্যারেক্টার দিয়ে ইনপুট নেওয়া। হ্যাঁ ক্যারেক্টার ইনপুট না দেখাইছি, ভালো কথা বলছেন, ক্যারেক্টার ইনপুট না দেখাইছি। তো এরপর ফাতেমা বলেন কি হবে? ফাতেমা অন্য সময় আসে, যখন প্রশ্ন করি তখন হারাই যায়। নাজমিন? ভাইয়া বুঝতেছি না। এখানে কিছু না বোঝার কিছু নাই আপু, এখানে দেখেন 3টা জিনিস ইনপুট নেওয়া লাগবে। তো আমি প্রথম কার্ডটা একটা ইন্টিজার নিলাম এ, পর কার্ডটা ক্যারেক্টার নিলাম, ক্যারেক্টারের মধ্যে কস আসলো সমস্যা নাই। আর একটা নিলাম ধরেন যে বি, বি একটা ক্যারেক্টার নিলাম, আর একটা সি একটা ইন্টিজার নিলাম। তাহলে এ ও ইন্টিজার, সি ও একটা ইন্টিজার, তাহলে আমি এ আর সি গুণ করে দিলে তো আমার রেজাল্ট চলে আসবে, বি জাহান্নামে যাজ্ঞা। বুঝছেন কি ব্যাপারটা? বুঝেন নাই? বুঝছি। ধরেন যে আমরা এখানে করি যে আমার 3টা নাম্বার ইনপুট লাগবে হচ্ছে এ বি সি। তো 3টা নাম্বারের মধ্যে মাঝখানেটা ওরা বইলা দিছে মাঝখানে একটা ক্যারেক্টার, তাহলে আমি প্রথম কার্ডটা এ নিব, ওইটা একটা ইন্টিজার। তারপর ধরেন যে আরেকটা মাঝখানের জন্য একটা ক্যারেক্টার নিব, এটা ধরেন যে সি দিতে পারি, নাম যা খুশি তাই দেবো, ধরেন যে বি দিলাম। আরেকটা নাম্বার নিলাম ধরেন যে সি। এখন 3টা নাম্বার আমাদের ইনপুট নিলাম। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনাকে মেসেজ প্রিন্ট করার দরকার নেই যে প্রিন্ট ইন্টার এ নাম্বার, এই ধরনের কোনো কিছু প্রিন্ট করার দরকার নেই, ডাইরেক্ট ইনপুট না দিবেন। ডাইরেক্ট ইনপুট কে দেবো, প্রথমে আমাকে এ ইনপুট নেওয়া লাগবো, এ হচ্ছে কি ইন্টিজার টাইপের একটা নাম্বার। এরপরটা কি আসবে, একটা ক্যারেক্টার আসবে এক্স, তারপর আসবে কি একটা ইন্টিজার আসবে। তার মানে এখন আজকে লিখে দেবো হচ্ছে আমাদের এ বি সি, এটা আমি বইলা দিতেছি, এরপর থেকে কিন্তু আমি বইলা দেবো না, কারণ এইটা দেখেন আমি যা করাইছি তাই, এটার বাইরে কি কিছু করা আছে এখানে? না। তো এটা আপনারা মনে রাখবেন যে আমি যে প্রবলেম গুলো দেবো এটা আমি অবশ্যই খুঁজে খুঁজে দিব, যেটা আমি ক্লাসে করাইছি, কারণ আমি আন্দাজে তুলে প্রবলেম দিব না, আমি যা করাইছি তার উপর ভিত্তি করে দিব। তো এটা আমাদের কিন্তু যা করাইছি গত ক্লাসের উপরেই। এখন জাস্ট খেলে আমার আউটপুট যদি দিতে চাই প্রিন্টএফ, আউটপুট দিতে হবে %d। আউটপুটটা কি হবে আমাদের? মূলত রেজাল্টটা কি আসবে আমরা আলাদা আলাদার মধ্যে রাখতে পারি যে রেজাল্ট, মূলত রেজাল্টটা কি আসবে?
A into C. গুণ আসবে। হ্যাঁ, এ গুণন সি। তাহলে এখন যদি দিই আউটপুট, দেখেন ইনপুটস আসছে, আমি গোটা এনে টেস্ট করতে পারি, যে ওখান থেকে আনতে পারি, যে এটা ধরেন যে কপি করলাম 3:8, এটা টেস্ট করতে পারি। তো এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম, দেখেন আউটপুট আসে 24। এবং ওরাও বলছে কি হ্যাঁ 3:2 দিলে আসছে 24। এখন 9x9 দিলে আসবে 81। ওকে, ভালো কথা। আমি আবার ওটা টেস্ট করলাম যে 9, ওটা কিন্তু গুণ না, এক্স, 9x9 যদি দেয় তাহলে আউটপুট আসবে 81। ঠিক আছে, 81। এখন যদি আমি এই কোডটাকে ধরি সুন্দরভাবে কপি করে এখানে সাবমিট করতে পারেন কিভাবে, এটা নিচের দিকে আসবেন, অবশ্যই লগ ইন থাকা লাগবে, লগ ইন না থাকলে কিন্তু এটা অপশনটা আসবে না, অবশ্যই লগ ইন থাকা লাগবে। লগ ইন থাকলে এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখেন সি আছে, আর একটু যদি লাড়াচাড়া করি, তাহলে দেখেন সি লেখা আছে। এই ল্যাঙ্গুয়েজ পাশটা সিলেক্ট করতে হবে, মুন্দা দিবেন। এই জায়গায় যদি কেউ ভুল দেখেন তার কিন্তু খবর আছে যে ভাই এখানে এটা লেগে ভুল হচ্ছে কেন। ভালো করে দেখেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগবে আগে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগবে সি। এটা আসে না কেন, এটা যদি লগ ইন না লগ আউট থাকে তাহলে কিন্তু আসবে না, তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন থাকা লাগবে। আমি যদি সাইন আউট করে দিই, সাইন আউট করে দিলাম, এখন যদি আসি দেখেন সাবমিট বাটন আছে কোথাও, না ভাই। এই জন্য সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নিলাম, ধরেন যে আমার অ্যাকাউন্টটা দিয়ে shit, এখানে একটা ভেরিফিকেশন আছে, এটাতে একটু টাইম নাই, এটা ভেরিফাই হোক। ওকে, সাকসেস হয়েছে, আমরা সাইন ইন দিলাম। এবার যদি সাইন ইন দেখেন, এবার যদি আসে দেখেন সাবমিট আসে। তো আমার প্রথম কাজ কি, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, অন্য কিছু থাকতে পারে, আমি সি সিলেক্ট করলাম, করার পরে যে কোডটা কপি করছিলাম এর কোডটা পেস্ট করলাম। আমার সলিউশন ঠিক আছে, দেখেন আমি কোথাও প্রিন্ট করে নাই যে ইন্টার 3 নাম্বার, এভাবে কিছু করা লাগবে না, কেউ প্রিন্ট করবেন না যে ইন্টার 3 নাম্বার, ইন্টার এ নাম্বার, ইন্টার ইয়ার, এসব কিছু লাগবে না, ডাইরেক্ট ইনপুট, ডাইরেক্ট আউটপুট। এখন যদি আমি এখানে সাবমিট মারি, তাহলে দেখবেন এই কোডটা রান হচ্ছে, ওরা দেখেন অনেকগুলো টেস্ট কেস চেক করতেছে, এখন ওয়েটিং ফর জাজ। এখন দেখেন এখানে 26টা, ওরা ভিতরে ভিতরে আরো 26টা করতেছে। হ্যাঁ, ওখানে সি বাদে অন্য কিছু করার দরকার নেই ভাই, আমরা এখন সি শিখাচ্ছি, সি করবে, সি বাদে অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করা যায়। তবে এখন দেখেন এটা এসি আসছে, তার মানে এটা অ্যাকসেপ্ট হয়েছে। এখন যদি অ্যাকসেপ্ট হয়েছে, এখন যখন অ্যাকসেপ্ট হবে আপনার আসবেন এখানে, আসার পরে কাজটা কি দেখেন, এখানে আপনাকে পেন্ডিং থাকবি, সুন্দর করে পেন্ডিং আছে, ওটাকে ক্লিক করে সলভ করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার দ্বিতীয় আরেকটা প্রবলেম ধরবেন, আরেকটা ওইভাবে সলভ করবেন, কাহিনী বুঝছেন? আমি আর করাবো না, তবে আমি প্রবলেম দেখাই আরেকটা সাইটে, কারণ সলিউশন তো আমি সবটি করাই দেবো না। অন্য একটা সাইটে আসি, এটা নিজের থেকে অবশ্যই করবেন, কেউ চ্যাট জিপিটি হেল্প নেবেন না। চ্যাট জিপিটি হেল্প নিলে কিন্তু তার আর কোর্স করার দরকার নাই, আগে আউট করে দেবো। এখন যদি আমরা কোড প্রসেসে আসি, কোড প্রসেসে তাই অ্যাকাউন্ট খুলে রাখবেন, দেখেন আমার অ্যাকাউন্ট খোলা আছে। এখন যদি এখানে আসি, দেখেন এই জায়গাটার একটু খেলা আছে। এই প্রবলেমে কি বলছে দেখেন, যে গিভেন এ নাম্বার আর ক্যালকুলেট দ্য এরিয়া, এরিয়া সূত্র দেওয়া আছে পাই আর স্কোয়ার। এবং তার মানে কি আপনাকে ইনপুট দিবে হচ্ছে আর, আর হচ্ছে কি এই একটা দেখেন দশমিক সংখ্যা। এখন আর ইনপুট নিতে হবে, নেওয়ার পরে ওইটাকে আপনাকে আউটপুট দিতে হবে। পায়ের মান আপনি 3.14 ধরলে কিন্তু হবে না, ওরা বইলা দিছে কনসিডার পাই ইকুয়াল টু এত, তাহলে পায়ের মান বসাতে হবে কত, ওরা যা দিছে তাই, নাকি 3.14 ষোলো। ওরা যেটা দিচ্ছে ওইটাই পুরোটাই বসাতে হবে। হ্যাঁ, পায়ের মান এটা বসাবে, দেওয়ার পর আপনি আর এর মান আসবেন, আর পর ওইটা ওই এরিয়া যেটা ক্যালকুলেট করেন ওটা আউটপুট দিতে হবে। এখন আউটপুট দেওয়ার সময় দেখেন কইছে উইথ 9 ডিজিট আফটার দ্য ডেসিমেল পয়েন্ট, মানে দশমিকের পর 9 ডিজিট প্রিন্ট করতে হবে। এখন দশমিকের পর যদি আপনি ডাইরেক্ট 5টা 6টা করেন তাহলে তো কাজ হইব না, আপনার দশমিকের পর 9টা ডিজিট করতে হবে। এটা কিন্তু আমি কোর্সে দেখাইছি, এটা আপনাকে দায়িত্ব এই প্রবলেমটা সলভ করার, বুঝছেন? এখানে দেখাইছি না সব। তো এটা সাবমিট করবেন কিভাবে, এটা সাবমিট করতে পারেন এইভাবে, দেখেন প্রবলেমের নাম কি দেখেন, ই এরিয়া অফ সার্কেল, এখানে সাবমিট করে যাবেন। এখন দেখেন সাবমিট করে দেওয়ার পর যে সোর্স প্রবলেম, ওকে, প্রবলেম হচ্ছে যে ই এরিয়া অফ সার্কেল, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আছে যে জিসিসি, এটার ক্ষেত্রে জিসিসি C11 এটা সিলেক্ট করবেন, জিসিসি জিসিসি 11 এটা ক্লিক করবেন, করার পরে কোডটা করবেন, করে এখানে ডাইরেক্ট সাবমিট দেবেন। ধরেন যে আমি আগের কোডটা দিলাম, কিন্তু আগের কোডটা এটা না, এটা ধরেন যে আমি দিলাম আর দিলাম, এটা একটু ভুল দিই, আর আছে, আর ধরেন যে আরটা ইনপুট নেই, ভুল কোড লিখতেছে আর কি, সমস্যা নেই, ভুল কোড লিখে দেখা যায় ভুল হলে কি হয়। তা আর নিলাম, এখন আমার রেজাল্ট হচ্ছে পাই আর স্কোয়ার, পায়ের মান ধরেন আমি দিলাম 3.1415 আর ইন্টু আর, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, আর রেজাল্টটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি।
ইরেগুলার মান ধরেন যে আমি ফ্লোটে দিলাম, এখানে ধরেন যে পার্সেন্ট এফই দিলাম, তার মানে কোড পার্শিয়ালি কারেক্ট, তাই না? কোডটা কিন্তু এখানে করবেন না, কোড অবশ্যই এই যে আপনাদের কোড ব্লকস অথবা এই যে এখানে এইসব অ্যাড করবেন। করার পর কোড লিখলাম, লিখে এখন যদি আমি সাবমিট বাটনে দিই তাহলে দেখবেন যে কোড সাবমিট হবে। বা দেখেন ইউন কিউতে আসছি, তার মানে কোডটা রান হচ্ছে ব্যাকএন্ডে, এবং আমরা ওয়েট করব। একটু রিফ্রেশ দিবেন, সমস্যা নেই। দেখেন রং ইন টেস্ট কেস 1, তার মানে কি প্রথম টেস্ট কেসে এটা ভুল হয়েছে। এখন যদি দেখেন এই যে নাম্বার আছে এরপর ক্লিক করে তাহলে এটা ডিটেলসে দেখতে পাবেন যে ভুল হয়েছে কোন জায়গায়। এটা দেখেন সুন্দর করে বলছে যে প্রথমকার কথা হচ্ছে ইনপুট 2.0, আমার কোডের আউটপুট আসছে 12.5658, কিন্তু এটার আউটপুট আসার কথা কত, যে 12.5663, তার মানে একটা ভুল হয়েছে, তাই না? বুঝছেন কি? জি ভাইয়া। তাহলে দেখেন রং অ্যান্সার ইন দা ফার্স্ট নাম্বার, ডিফারেন্স এত, তোমাদের ফার্স্ট নাম্বারে ভুল হয়েছে। এখন ধরেন যে আমি একটা কারেক্ট দিলাম, ওদেরটাই বসাইলাম। এবার ধরেন যে আমি এই কোডে সাবমিট কোড মারছিলাম, এই কোডটা ধরেন যে কপি করলাম, ওরা যে নাম্বারটা দিয়েছে আমি ধরেন যে ওই নাম্বারই বসাই। ধরেন যে ওরা দিছে যে এটা, তো আমি এটাই বসাই দিই। উম, এটাই ধরেন যে বসালাম, যে ওরা যে নাম্বার দিছে ওই নাম্বারে বসাই দিলাম। এবার কোডটা যদি রান করি, আচ্ছা রান করার আগে সাবমিট মেরে দিই। যে কত রকমের ভুল হতে পারে আমি ভুলগুলো দেখাচ্ছি, যে আপনারা ভুল করবেন কোটা করে এসে আমার কাছে বারবার বলবেন, ওটা আসলে খারাপ দেখাই। এবার রাখলাম, দেখেন এবার কোডটাকে আমি সাবমিট দিলাম। ওকে, কোড সাবমিট দিলাম, কোড ইন কিউতে আছে মানে রান হচ্ছে, অনেক সময় রিপ্লেস দিতে পারেন রানিং অন টেস্ট কেস 1, মানে ওরা ভিতরে আরো হাজার হাজার দেওয়া চেক করবি, এবং অনেক ভিতরে যাওয়া ভুল হতে পারে। দেখেন প্রথম কাটা ভুল পাস্ট হয়েছে, কিন্তু রং হয়েছে কোনটা, টেস্ট কেস 2 তে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। জি ভাইয়া। দেখেন দেখেন এই কোডে কিন্তু আর দেখাচ্ছে না যে ভুল কোন জায়গাতে হয়েছে, এই কোডে কিন্তু আর দেখাচ্ছে না, কারণ এগুলো এমন ভাবে তৈরি করা যেন আপনি দেখতে না পারেন, কারণ ভুল হচ্ছে কোন জায়গাতে এটা আপনার মাথার থেকে আসা লাগবে। খবরদার কখনো এআই ইউজ করবেন না। এবার যদি আমি যাই এরিয়া অফ করে, এখন আমরা ভালো করে দেখি যে গিভেন এ নাম্বার আর ইউজিং দিস ফর্মুলা কনসিডার পাই ইকুয়াল টু এত, আর হচ্ছে কন্টেন্ট আর এন মানে এত, এবং হচ্ছে প্রিন্ট দ্য ক্যালকুলেটেড এরিয়া উইথ 9 ডেসিমেল আফটার দ্য পয়েন্ট, তার মানে আমাকে দশমিকের উপর 9টা সংখ্যা প্রিন্ট করতে হবে। আমরা জানি দশমিকের উপর 9টা সংখ্যার মানে কি .9, তাই না? জি ভাই। ভালো কথা, সাবমিট করি, আরো ভুল হতে পারে, আস্তে ধীরে আমরা আগাচ্ছি। তাহলে ই নম্বরে আবার সাবেন, তা আবার সাবমিট করেন, এইভাবে বারবার বারবার করবেন। কখনো একটা ভুল হইলো সাথে সাথে ভাইকে মেসেজ দিই, ভাই হচ্ছে না কেন, পারতেছি না কেন, ন আগে নিজে চেষ্টা করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা চেক করবেন, তারপর আমাকে জিগাবেন, না পারলে তখন আমি হিন্টস দিব, নট সলিউশন। এবার যদি আমি সাবমিট মারি, আর দেওয়ার সময় অবশ্যই প্রবলেমের লিঙ্ক দিবেন, প্রবলেমের লিঙ্ক না দিলে আমি প্রবলেম পড়বো কেন, প্রবলেমের লিঙ্ক দিবেন দিয়ে আপনার কোডটা দিবেন। তা দেখেন আবার ইন কিউতে আছে, ভালো কথা, ইন কিউতে আছে, ইন কিউতে আছে। এখন তো একটা কন্টেস্ট চলতেছে, এই কারণে সার্ভারটা একটু স্লো, নাহলে এটা সাথে সাথে অনেক সময় হয়, অনেক সময় 2 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, আমরা অপেক্ষা করি। ইন কিউতে আছে ভাই, তাড়াতাড়ি ইন কিউতে আছে মানে সার্ভার স্লো আর কি। ওকে থাকুক, তা এ ইন কিউতে থাকুক, ও হতে থাকুক। তাহলে আপনাদের কাছে কি বুঝছেন যে আপনাকে কিন্তু এই যে এরকম লিঙ্ক দেওয়া থাকবে, এরকম, আর তার পাশে তো আপনার নাম লেখা আছে, আপনারা এভাবে যাবেন। যদি আপনার কম্পিউটার রান হয় তখন সাবমিট করবেন, সাবমিট মারার পর যদি অ্যাকসেপ্ট হয়, ওই যে এসি লেখা ছিল ওইটা অ্যাকসেপ্ট লেখা থাকবে, তখন এসে গান করবেন যে সলভ। নাহলে আপনার কোডে রান হচ্ছে ঠিকই, কিন্তু সাবমিট মারলে রং আসতেছে, তখন কিন্তু এটা সলভ না, মানে ওটা কোডের মধ্যে ভুল আছে। ব্যাপারটা কি বুঝছেন? জি ভাই। তো এটা এখনো রানই হয়, এটা এখনো রান হয় শেষ হয় না। ও, অনেক সময় সার্ভার স্লো থাকার কারণে এটা লেট করতে পারে, এটা ব্যাপার না, এটা কন্টেস্ট চলে তো এর লাগে, নাহলে এটা লেট করতো না। ও, হতেই থাকুক।
দেখো এই কোডটা রং দিবি, যদি অ্যাকসেপ্ট হয়ে আসে এটা, তাহলে রং দিবি। এটা রং আসার একটা কারণও আছে। রং আসার কারণ হচ্ছে কি দেখেন, এই যে আরটা মান 2.00, তার মানে এটা হচ্ছে ফ্লোট। কিন্তু আমাদের কোডে করছে কি দেখেন, এখানে ইন্টিজার হিসেবে নিচ্ছে, তার মানে এই যেহেতু আমাদের ফ্লোট অথবা ডাবল এইভাবে নেওয়া লাগবে। ব্যাপারটা কি বুঝছেন? তো জি ফ্লোট ভাই। দশমিকের পর যেহেতু অনেক সংখ্যা আসবে, তার মানে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে, এই জন্য আমরা সবসময় ডাবল দেওয়ার চেষ্টা করবো। পার্সেন্ট এলএফ, রেজাল্টটা হলে নেবো ডাবল এই পার্সেন্ট এলএফ। এবার যদি কোডটা রান করি তাহলে ভালোভাবে রান হবে, সমস্যা নেই। কিন্তু দেখো ওই যে ওটা দিচ্ছে হচ্ছে কারণ ওইটার সার্ভারের লাগে, ওটা আপনার দোষ না, আমারও দোষ না, ওটা একটা সার্ভারের দোষ। কারণ ওটা ইন কিউতেই আছে, কিউতে অনেকক্ষণ থাকতে পারে, কিন্তু নর্মালি তখন থাকে না, আজকে কন্টেস্ট হলে তাই। তো এটা থাকুক, এটা হতে থাকুক, আমরা দেখি। দেখেন দেখেন একটা কন্টেস্ট চলতেছে, এই কন্টেস্টটা শেষ হলে গান সার্ভারটা ডাউন হবে। এখন কত হাজার হাজার 13,000 14,000 মানুষ একসাথে কোড রান করতেছে, এর লাগে সার্ভার ডাউন। নাহলে কন্টেস্ট টাইম ছাড়া নর্মাল ভালো চলে। তো ওটা ব্যাপার না। তো এইভাবে আপনাদের কোডগুলা রান করে করে দেখবেন, ঠিক আছে? তো এটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে এরকম একটা অ্যাকসেপ্টেড লেখা দিবি, আর অ্যাকসেপ্টেড লেখা দিলে আপনারা এসে ওখানে বলবেন যে সলভ হয়েছে। আর এই লিঙ্ক তো সবাই তো পাইছেনই, তাই না? আমি কিন্তু এখানে সব প্রবলেমের লিঙ্ক দিয়ে দেবো, এখানে সিরিয়ালি থাকবে, আপনারা জাস্ট করে এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, বুঝছেন সবাই? জি ভাই। জি ভাইয়া। তাহলে আপনাদের কাজ দুইটা, এই যে প্রবলেম দেবো, প্রবলেমগুলো সলভ করা একটা কাজ, আর একটা কাজ হচ্ছে যে ক্লাসে যা পড়াছে তার সামারি করে সুন্দর একটা নোট বানায় জমা দেওয়া, এটা একটা কাজ। এই দুইটা কাজ অবশ্যই দেখেন। দেখো এই যে প্রবলেমের পেন্ডিং আছে সবাই, এই যে ফাতেমা, মেজবাউল, জাহিদ আর তাসলিমা তো নাইকো, এরা আপনারা অবশ্যই অবশ্যই সলভ করে শেষ করবেন। করার পরে যে এগুলা জমা দিবেন। আপনাদের কাজ কিন্তু দুইটা পড়ে গেল, এই দুইটা অবশ্যই শেষ করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ। আর একদিন পর পরে আপনাদের ক্লাস হবে, সমস্যা নাই, আমরা আবার কালকের দিন পরে আবার ক্লাস করব।